স্যালারি যে অঙ্কটা করছি, ঠিক আছে, এক একজনের মধ্যে একটা সাম নাম্বার এক এক রকম আছে, ঠিক আছে। এটা হচ্ছে সিইউবি কম অনার্সে 2003 এবং 2006 এ এসেছিল সেম অঙ্ক, ঠিক আছে। তো আমরা তো স্যালারির ছোট ছোট অনেক ধরনের কনসেপ্টই শিখিয়েছিলাম, ঠিক আছে। ওই কনসেপ্টের উপর বেস করে, ঠিক আছে, কমপ্লিট সাম কেমন দেবে এক্সামে আমি বলেছিলাম স্যালারি চ্যাপ্টার থেকে কেমন অঙ্ক দেবে, একটা হয় 15 মার্কসের বড় সাম দেবে, আদারওয়াইজ ওই 5 নাম্বার 3টে অঙ্ক করতে দেবে, লিভ স্যালারি, পেনশন, গ্র্যাচুইটি, এই টাইপের অঙ্ক দেবে। দু ধরনের অঙ্ক দেবে, এক ধরনের অঙ্ক করতে হবে, হয় স্যালারির বড় সাম করতে হবে, এখন যে ধরনের সাম করছি হয় সেই সাম করো, আর না হলে 3টে 5 করে করতে হবে, আমি আগেও বলেছিলাম, ঠিক আছে। তো ওইগুলো তো হয়েছে, ওইগুলো আবার হবে, ঠিক আছে। বড় সাম কিভাবে করতে হয় সেইগুলোই দেখাচ্ছি, ঠিক আছে। বড় সাম গুলো খুব ইজি অঙ্ক, বড় সাম গুলো বেশি ইজি, ঠিক আছে। ওইটাও ইজি, সব সামই ইজি। তো কোশ্চেনটা বলেছে, দেখ, মিস্টার ঘোষ রয়, ঠিক আছে, আর রেসিডেন্ট ইন্ডিয়া and employee of P Limited furnishes the following information, compute his total income for the assessment year 21-22। একটা কথা বলে দিই, টোটাল ইনকাম আমাকে 4th সেমিস্টারে বের করতে দেবেন, টোটাল ইনকাম আমাদের 5th সেমিস্টারে গিয়ে শিখবো। কি বললাম বুঝতে পারছিস তো? কিছু কিছু কথা বলেছি শুনে নে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এখানে এই কোশ্চেনে বের করতে বলেছে টোটাল ইনকাম। আমাদের 4th সেমিস্টারে টোটাল ইনকাম নেই। আমরা 4th সেমিস্টারে আমাদের যে 5টা হেড শিখবো 4th সেমিস্টারে। 5th সেমিস্টারে গিয়ে শিখবো টোটাল ইনকাম, ঠিক আছে। 5th সেমিস্টারে শিখবো টোটাল ইনকাম, ওখানে টোটাল ইনকামের উপর একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো ধর, তার মানে এখানে বলেছে টোটাল ইনকাম কত, এখন বলি স্যার আমাদের তো নেই টোটাল ইনকাম, তাহলে বের করতে দিয়েছে কেন? অ্যাকচুয়ালি এই অঙ্কটা এসেছিল কবে? 2003 আর 2006 এ, তখন টোটাল ইনকাম ছিল, ঠিক আছে। এখন টোটাল ইনকাম আছে, পরের সেমিস্টারে শিখবো, ঠিক আছে। তো পরের সেমিস্টারে গিয়ে শিখবো, তাহলে বোঝা গেল তো কি বললাম? দেখা গেল এই অঙ্কটাও হয়তো পরের সেমিস্টারে করতে হতে পারে, এই অঙ্কটাও পরের সেমিস্টারে করতে হতে পারে, কারণ টোটাল ইনকাম তখন শিখবো। তা আমার কথাটা বুঝতে পারছি? যদি এই কোশ্চেনটা ওরা পরীক্ষায় সেট করে, এখানে টোটাল ইনকামের জায়গায় কি লিখবে? ইনকাম ফ্রম স্যালারি। কি বললো বোঝা গেল? ওরা এই কোশ্চেনটা হয়তো দেবে, লিখে দেবে ইনকাম ফ্রম স্যালারি, তাহলে বোঝা গেল কি বললাম। এবার অঙ্কটা করছি। প্রথমে কি বলেছে? 1 নম্বর বলে দেখ, বেসিক পে বলে দিয়েছে, ডিএ বলে দিয়েছে, ডেপুটেশন অ্যালাউন্স বলে দিয়েছে, ঠিক আছে। তো ডেপুটেশন অ্যালাউন্স বলে দিয়েছে, তারপর হচ্ছে লাঞ্চ অ্যালাউন্স বলেছে, সব বলেছে। তো আমরা অঙ্কটা কিভাবে স্টার্ট করব? প্রথমে আমি প্রথম দিন আজকে লিখে দিচ্ছি, প্রতিদিন এটা বলবো না, এটা লিখে নে। স্যালারি করতে গেলে প্রথমে এই লেখাটা লিখতেই হবে তোকে। কি লিখবি? লেখ কম্পিউটেশন অফ কি বের করছি? স্যালারি। লিখব কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি ইনভার্টেড কমার মধ্যে রাখ, ঠিক আছে। আমি কি বের করছি? ইনকাম ফ্রম স্যালারি বের করছি। কার ইনকাম ফ্রম স্যালারি? অফ নাম কি? মিস্টার ঘোষ রয়। লিখব অফ মিস্টার ঘোষ রয়, অফ মিস্টার ঘোষ রয়, ঠিক আছে। কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, তারপর কমা দিয়ে লিখবো for the assessment year, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কথা বলেছিলাম মনে আছে? না 22-23, এইখানে কোশ্চেন 21-22 দিয়েছে, অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, ঠিক আছে। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 relating to the previous year, relating to the previous year, 21-22। তার মানে যখনই স্যালারি অঙ্ক করবো এই কথাটা তোকে লিখে নিতে হবে, তাহলে তারপর অঙ্ক স্টার্ট করতে হবে, ঠিক আছে। আর স্যালারি করতে গেলে তোকে দুটো কলাম করতে হবে। কটা কলাম করতে হবে? দুটো কলাম। রুপিসে দুটো কলাম করতে হবে, ঠিক আছে। রুপিসে দুটো কলাম, এখানে লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস, এটা লিখো পার্টিকুলার রুপিস, ঠিক আছে। পার্টিকুলার রুপিস, ঠিক আছে। তো দাগ কেটে নিয়েছিস, খুব সোজা অঙ্ক। বারবার বলছি, সবাইকে বলছি সোজা অঙ্ক, সবাইকে বলছি খুব সোজা অঙ্ক। প্রথমে দেখ কি বলেছে, বেসিক পে, মানে এখানে কোশ্চেনটা পড়ছি, এখানে যে এমপ্লয়িটার নাম কি বলেছে, স্যালারি গল্পটা বুঝতে পারছিস তো? ধর আজকে আমি একটা কোম্পানিতে চাকরি করছি, তার মানে কি
আমি ধর আজকে একটা কোম্পানি চাকরি করি, তাহলে আমি এমপ্লয়ি, যেই কোম্পানি চাকরি করি সেটা এমপ্লয়ার, ঠিক আছে তো? তার মানে এখানে এমপ্লয়িটার নাম কি? মিস্টার ঘোষ রয় এমপ্লয়ি। ও যেই কোম্পানি চাকরি করে সেই কোম্পানিতে কাজ করে প্রতি মাসে কাজ শেষ করে তাকে স্যালারি দেবে। যেই স্যালারিটা দেয় বেসিক স্যালারি, এখানে কোথায় বলছে না বেসিক পে, যারা চাকরি করে না তারা একটা বেসিক পায়, তার উপর আরো এক্সট্রা জিনিস পায়, ঠিক আছে? এটা বলছে বেসিক পে। বেসিক কত পে করবে? 10,000 টাকা প্রতি মাসে। আমরা স্যালারিটা করবো 12 মাসে, 12 মাসের ক্যালকুলেশন করবো। তো 10,000 টাকা পেয়েছে বেসিক, তারপর এখানে কি লিখবো? বেসিক পে 10,000 টাকা করে প্রতি মাসে পেয়েছে, তার মানে বছরে কত পাবে? 1,20,000 টাকা। আউটারে লিখবো, আউটারে মানে লাস্ট কলমে লিখবো। কোনো কঠিন নেই, একদম ইজি জিনিস, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই যে আরেকটা কথা, যখনই স্যালারি অঙ্ক করবি না সবার প্রথম কোশ্চেন করে দেখবি এটা কি গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ভালো করে করবি, অঙ্ক স্টার্ট করার আগে দেখবি গভর্নমেন্ট এমপ্লয়ি না নন গভর্নমেন্ট এমপ্লয়ি। এখানে কোন কোম্পানি চাকরি করছে? এমপ্লয়িটা পি লিমিটেড, মানে নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে? তো ও যে এই এমপ্লয়িটা কত টাকা করে স্যালারি পাচ্ছে প্রতি মাসে, মানে বেসিক পেমেন্ট করছে 10,000 টাকা, 10,000 ইন্টু 12 1,20,000 টাকা। যারা চাকরি করে দেখবি তারা শুধু বেসিক পায় না, বেসিকের সঙ্গে আরো অনেক কিছু পায়, সেইগুলো নিয়েই স্যালারিটা হয়। তো স্যালারি বলতে এইটাকে স্যালারি বলে না, 10,000 টাকা বেসিক পাচ্ছে, তাছাড়াও আরো অনেক কিছু পায়, সেইগুলো সব নেবে এখন। তো কি বলে এরপর ডিএ, যারা যারা চাকরি করে তারা বেসিকের উপর একটা ডিএ পায়, বেসিকের উপর একটা ডিএ পায়। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে? বা কখনো কখনো কোশ্চেনে ডিএ না দিয়ে এই কথাও লিখতে পারে ডিয়ারনেস পে, ডি এর বদলে এই কথাও লিখতে পারে ডিয়ারনেস পে, একই কথা। তাহলে লিখবো কি? ডিয়ারনেস অ্যালাউন্সেস, লেখ ডিয়ারনেস অ্যালাউন্সেস। কি বলেছে বল? ডিয়ারনেস অ্যালাউন্সেস বলেছে 41% অফ বেসিক পে, তাই তো? কত পার্সেন্ট? 41% অফ বেসিক পে। তার মানে বেসিক কত ছিল বল? বোর্ডের থেকে তাকে বলতে পারবি 1,20,000, তার 41% করবে। পড়ে দেখতে হবে, হ্যাঁ 49,200, 49,200। একটু দেখ, যারা তো আমি এতগুলো 27-28টা ক্লাস করেছি, ভিডিও দেখিস, তাদের কাছে কিছু নেই, এগুলো নতুন না, একদম পুরনো জিনিস, একদম পুরনো জিনিস, কিছু না। আর যারা 11 এ স্যালারি করে তাদের কাছেও কিছু না, নর্মাল ব্যাপার। এখানে যারা করিস তাদেরকে আমি একটু বলে দিই। আমি বলেছিলাম আমরা অ্যালাউন্স 3 ধরনের হয়, একটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, একটা পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, আর একটা এক্সেম্পটেড অ্যালাউন্সেস। এক্সেম্পটেড অ্যালাউন্স তো ভুলে যা, না জানলেও হবে, না জানলেও তোদের স্যালারি অঙ্ক হয়ে যাবে। একটা হয় ফুললি ট্যাক্সেবল আর একটা পার্টলি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল মানে জানিস তো, এই যে ডিআরএস অ্যালাউন্স এর ফুললি ট্যাক্সেবল। স্যার কি করে বুঝবে ফুললি ট্যাক্সেবল? অর্থাৎ এটা হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্স যার উপর কোনো ছাড় পাইনি। দেখ আমি ডিআরএস অ্যালাউন্স কত পেয়েছি? 49,200। আমি কিছু বাদ গেছে? 49,200 কিছু বাদ গেছে? যদি কিছু বাদ যেত তাহলে হতো সেটা পার্টলি ট্যাক্সেবল। মানে বুঝতে পারলি তো? সাপোজ ধর আমাকে ধর কোম্পানি থেকে দিয়েছে ধর 100 টাকা, এইটা ফুললি না পার্টলি কি করে বুঝবো? তাহলে 100 টাকা থেকে সাপোজ 10 টাকা বাদ দিলাম, তার মানে 100 থেকে যা পেয়েছে তাতে কিছু বাদ গেল, এটা হলো পার্টলি। আর ফুললি মানে পুরোটাই ট্যাক্স, এটাই বলতে চাইছি। এগুলো হচ্ছে আগের ক্লাসগুলোতে ডিটেইলসে বোঝানো আছে। ফুললি ট্যাক্সেবল, এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল। ডিআরএস অ্যালাউন্সেস হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। তারপর কি বলেছে দেখ, ডেপুটেশন অ্যালাউন্স, হয়তো এটা আগে পাসনি বা নোটেও লেখা নেই, যেখানে নোট করা ছিল, তোরা নোট করেছিস তো, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস যে লিস্ট দেওয়া ছিল ওই লিস্টের মধ্যে ঢুকিয়ে নিবি ডেপুটেশন অ্যালাউন্সেস, ঠিক আছে? ওই লিস্টের মধ্যে ঢুকিয়ে নিবি কি? ডেপুটেশন অ্যালাউন্সেস। তাহলে বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি? লিস্টের মধ্যে ঢুকিয়ে নিবি ডেপুটেশন অ্যালাউন্সেস, ঠিক আছে? লিস্টের মধ্যে ঢুকিয়ে নিবি ডেপুটেশন অ্যালাউন্সেস, ডেপুটেশন অ্যালাউন্সেস, এটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। বুঝতে পারলি প্রীতি কি বললাম? আমি যে অ্যালাউন্সের যে ক্লাসটা করেছিলাম ওখানে কিছু ফুললি ট্যাক্সেবল কিছু পার্টলি ট্যাক্সেবল করেছিলাম, তো ওই ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সের নোটের মধ্যে ঢুকিয়ে নিবি ডেপুটেশন অ্যালাউন্সেস, তাহলে মনে থাকবে পরে রিভিশন করার সময়, ঠিক আছে? তো ডেপুটেশন অ্যালাউন্সেস মাথায় রাখবি, পারলে আজকেই করে নিবি কি 300 টাকা পার মান্থ, মানে 300 × 12 3,600 টাকা, 3,600 টাকা হয়ে গেল। তারপর কি বলেছে বল? ওখানে নিশ্চয়ই লাঞ্চ অ্যালাউন্সেস ছিল, হ্যাঁ কি না বল? ছিল। দরকার হলে পাতা উল্টে দেখে নে, কোনো অসুবিধা নেই তো, খাতা থাকলে এখন দেখে নে। লাঞ্চ অ্যালাউন্সেস ছিল, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। দেখ না আমি বলছি কি কি অ্যালাউন্স ছিল। লাঞ্চ অ্যালাউন্স ছিল, ম্যারেজ অ্যালাউন্স ছিল, মনে করার চেষ্টা করি, সব লেখা ছিল। লাঞ্চ অ্যালাউন্স, ম্যারেজ অ্যালাউন্স সব ছিল। লেখায় লেখ লাঞ্চ অ্যালাউন্সেস। এই যে এইগুলোই না অঙ্ক করতে গিয়ে এই অসুবিধাগুলো হবে, এই জন্যই বলেছিলাম ওইগুলো একটু স্টাডি করে নিতে হবে। আর না হলে কোনো অসুবিধা নেই, মনে না থাকলে কোনো অসুবিধা নেই, খাতার সামনে রাখ, তাহলে তুই বুঝতে পারবি, অঙ্ক করতে করতে হয়ে যাবে। লাঞ্চ অ্যালাউন্সেস এইগুলো তোকে মনে রাখতে হবে, পড়তে হবে এইগুলো, মানে তোকে জানতে হবে কোনগুলো ফুললি ট্যাক্সেবল কোনগুলো পার্টলি ট্যাক্সেবল, তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে, আর কিছু নেই। এই জন্যই আমি এতদিন ওইগুলো করিয়েছিলাম।
লাঞ্চ অ্যালাউন্সেস, ঠিক আছে তো? কত টাকা? 500 টাকা পার মান্থ। এটা ফুললি ট্যাক্সেবল কিন্তু 6000 টাকা। কি বললাম বুঝতে পারলি? দেখ এটা তো তোরাও 11এও পড়ে এসেছিস সেইগুলো, তোকে মনে রাখতে হবে। এই ক্লাসে তোরা বিকমে যে 25 ফোর্থ সেমিস্টার স্যালারি করতে গেলে তোকে জানতে হবে কোনগুলো ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, মানে বলতে পারিস মুখস্থ করতে হবে এইগুলো ফুললি ট্যাক্সেবল, না হলে অঙ্ক করতে অসুবিধা হবে। কেন অসুবিধা হবে? সাপোজ তুই পরীক্ষা হলে চলে গেছিস, ধর লাঞ্চ অ্যালাউন্সেস চলে এসেছে, তুই জানিস না কি অ্যালাউন্সেস, ফুললি না পার্টলি, তাহলে তো ভুল হয়ে যাবে অঙ্ক। তাহলে এগুলো তোকে পড়তে হবে, এগুলো পড়তে হবে, ঠিক আছে তো? তো বোঝা গেল। তারপর কি বলেছে? কম্পিউটার অ্যালাউন্সেস, ঠিক আছে? কম্পিউটার অ্যালাউন্স কি অ্যালাউন্স? এটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। তার মানে যারা আমি যে আগের নোটগুলো করেছিস না, ওখানে যদি কম্পিউটার অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল লেখা থাকে তাহলে তো ভালো, আর যদি লেখা না থাকে লিখে নি, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছিস তো? কম্পিউটার অ্যালাউন্সেস লেখ। কম্পিউটার অ্যালাউন্সেস কত টাকা দিচ্ছে? 200 টাকা পার মান্থ, না 200 × 12 2400। বুঝতে পারছিস কি বললাম? কথাগুলো বুঝতে পারছিস? দরকার হলে এখন আছে, খাতাটা আছে, অ্যালাউন্সের খাতাটা আছে, ওখানে খাতার সামনে রাখ, তাহলে খুব সুবিধা হবে। এই জন্যই বলছি, আর কিছু নেই, অঙ্ক এমনি সেরকম শেখানোর কিছু নেই চ্যাপ্টারে। তাহলে কি কি হলো? এ বি সি ডি ই হয়ে গেল। এইবার প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে ভিডিওর নোট পড়েছিস। দেখ প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আইডিয়া আছে, কিছু আইডিয়া আছে। প্রভিডেন্ট ফান্ড নাম শুনেছিস কোনদিন? প্রভিডেন্ট ফান্ড নাম শুনেছিস? অ্যাকচুয়ালি প্রভিডেন্ট ফান্ড কি? যারা চাকরি করে, যারা চাকরি করে তাদের সঙ্গে রিলেটেড আছে। অ্যাকচুয়ালি দেখ প্রভিডেন্ট ফান্ড 4 রকমের হয়, বলে দিচ্ছি। একটাকে বলে স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, একটাকে বলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, একটাকে বলে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আরেকটাকে বলে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তুই যে অঙ্ক করবি স্যালারিতে, সেখানে একটাই প্রভিডেন্ট পাবি, সেটা হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। ম্যাক্সিমাম অঙ্কে কোন প্রভিডেন্ট ফান্ড হয় বললাম? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কি হয়? যারা চাকরি করে তাদের প্রতি মাসে যত টাকা স্যালারি হয়, স্যালারি থেকে কিছু পার্সেন্টেজ টাকা কেটে নেয়, কিছু পার্সেন্টেজ টাকা কেটে। সাপোজ ধর 10% টাকা কেটে, ধর একজন এমপ্লয়ি ধর মাসে ধর মাইনা পায় 1 লাখ টাকা, তার 10% সাপোজ 10,000 টাকা কেটে নিল। ওই 10,000 টাকা কেটে নিল কে? মালিক কেটে নিল। মালিকও নিজের কাছ থেকে 10,000 টাকা ছড়িয়ে নেবে, মানে 10 আর 10 কত হল? 20,000 টাকা একটা ফান্ডে জমা করছে। যখন ও রিটায়ার করবে তখন এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেয়ে যাবে, সুদ নিয়ে ইন্টারেস্ট সমেত পেয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা কি? তার মানে এমপ্লয়ি থেকে যত টাকা কাটবে ঠিক তত টাকাই মালিক নিজের থেকে দেবে। এটাকে বলে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? তো এখানে দেখতে হবে, কোশ্চেন করে দেখতে হবে এমপ্লয়ার কত টাকা কন্ট্রিবিউট করেছে। খুব ভালো করে পড়তে হবে, খুব সহজ জিনিস, একই জিনিস ঘুরে ঘুরে প্রতিটা অঙ্কে থাকবে। এখানে কি বলেছে? হি। আচ্ছা আমাকে বলতে পারি এখানে হি মানে কে? হি মানে কি মালিক? তাহলে কে? স্যার এমপ্লয়ি and his employer, employee and his employer both contributed, দুজনেই কন্ট্রিবিউট করেছে। কত পার্সেন্ট? 15%। কার 15%? বেসিক আর ডিএ। বেসিক আর ডিএ যোগ করে, আচ্ছা বেসিক আর ডিএ যোগ করে কত? দেখ না, এই দেখ 1,20,000 আর 49,200 দুটো যোগ করবি। দেখ না আমি এমনি রাফলি করছি, 1,20,000 আর 49,200 যোগ করে হয় 1,69,200 টাকা। এই যে টোটাল এত টাকা হলো, তার 15%, তাই তো বলেছে? 15% কন্ট্রিবিউট করেছে। কে কন্ট্রিবিউট করেছে? স্যার মালিকও 15% কন্ট্রিবিউট করেছে, আবার এমপ্লয়ি 15% কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে তো? এখানে আমরা কি করছি? স্যালারি করছি, মানে মালিকের থেকে যা পেয়েছি। তার মানে এমপ্লয়ি থেকে যা পেয়েছি সেটা কি এখানে আসা উচিত? আর কোনোদিন আসবে না। তাহলে কোনটা আসবে? মালিকের থেকে যেটা পেয়েছি। তাহলে এখানে কি লেখা উচিত জানিস তো? লিখতে হবে এমপ্লয়ার। দেখ আমি খুব সুন্দর ধরে ধরে বোঝানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা কর। কি লিখবো? এমপ্লয়ার contribution to RPF। RPF মানে বুঝেছিস তো? স্যার কি করে বুঝলেন RPF? আরে কোশ্চেনই তো বলেছে RPF, বলেনি কোশ্চেনে? কোশ্চেনে বলেনি RPF? কি বলেছে কোশ্চেন পড়। আরে কোন কোন কি বলেছে দেখ, কোশ্চেনটা পড়েছিস? কোশ্চেনে কি বলেছে RPF? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু RPF, তাই তো? আচ্ছা কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে বল? 15% কন্ট্রিবিউট করেছে। আমি যে রুলটা লিখিয়েছিলাম, রুলে কি বলা আছে দেখো, যত পার্সেন্ট খুশি, যে চাকরি করে সে যত খুশি টাকা কাটাতে পারে, স্যালারি থেকে যত পার্সেন্ট টাকা কাটাতে পারে। আমার কথাটা মন দিয়ে শোনার চেষ্টা কর। যে চাকরি করে প্রচুর স্যালারি পায়, ও 15, 16, 17, 18 যত খুশি পার্সেন্ট কাটাতে পারে। কিন্তু ইনকাম ট্যাক্স পরিষ্কার হয়ে বলেছে তুমি যত খুশি কাটাবো জানার দরকার নেই, তোমাকে ছাড় দেবো 12%, তার বেশি ছাড় দেবো। এটা ইনকাম ট্যাক্সের রুল, ঠিক আছে? কি বললাম বুঝলি? এই যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু RPF, তাহলে RPF এ এমপ্লয়ার কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে? 15%, মানে এমপ্লয়িও 15% দিয়েছে, এমপ্লয়ারও 15% দিয়েছে।
তো রুল বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে ইনকাম ট্যাক্সের রুল বলেছে তুমি যত পার্সেন্ট তুমি কাটাও না কেন আমি 12%ই ছাড় দেব। তার মানে কি বাকি 3% ট্যাক্স নেবে এমপ্লয়ি থেকে। কিছু বুঝতে পারলি? এগুলো সব রুলগুলো লেখানো ছিল, মনে আছে নিশ্চয়ই যে রুলটা লেখানো ছিল। আমি বলেছিলাম এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, আরপিএফ এ এমপ্লয়ার যত টাকা কন্ট্রিবিউট করবে 12% অবধি এক্সেপ্ট, 12% এর উপর যদি হয় তাহলে ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে? 15%। তাহলে 12% এর উপর কত পার্সেন্ট এক্সট্রা আছে? 3%। তাহলে 3% উপর ট্যাক্স দিতে হবে। কত ইজি। তাহলে কি করবো জানিস? 3%টা কি করে করবো? দেখ কি লিখছি ভালো করে দেখ। ইন এক্সেস অফ 12% অফ স্যালারি, 12% অফ স্যালারি। তাহলে বুঝতে পারলি? একবারে কত সুন্দর লিখে দিলাম। তাহলে কি লিখবো? 1,20,000 প্লাস 49,200 ইন্টু 3%। কিছু বুঝতে পারলি কি করলাম? কি রে, কিছু বুঝতে পারছিস কি করেছি? একদম ইজি জিনিস করেছি, কোনো টাফ না। স্যার এখন বলি স্যার স্যালারি 12%, 3% স্যালারি তো বেশি। দেখ স্যালারি বলতে কোনটাকে বলেছে এই অঙ্কে? এই অঙ্কে স্যালারি বলতে বলেছে বেসিক আর দিয়ে। তাহলে বেসিক আর দিয়ে যোগ করে দাও, 3% করে দাও, ক্যালকুলেট করে কত বেরোচ্ছে? 5,076। এখন তোদের মানে একটা কোশ্চেন হতে পারে, স্যার আপনি তো এখানে দিলেন এমপ্লয়ার কন্ট্রিবিউশন এবং কেন নিয়েছি সেটাও বললাম। কেন নিয়েছি? আমরা তো স্যালারি করছি। স্যালারি মানে কি? মালিকের থেকে যা যা পাবো। কিন্তু এখন তোর মনে প্রশ্ন হলো স্যার এমপ্লয়ি যে কন্ট্রিবিউট করে সেটা কোথায় যায়? সেটা স্যালারিতে আসে না, ওটা শিখবো আমরা এই ইনকাম ট্যাক্সে যে লাস্ট চ্যাপ্টার যখন শিখবো সেখানে যাবে। ডিডাকশন বলে একটা চ্যাপ্টার আছে, এমপ্লয়ি যদি কন্ট্রিবিউট করে প্রভিডেন্ট ফান্ডে সেটা চলে 80C তে, ঠিক আছে? সেটা আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? তার মানে এখানে তুই কি বুঝতে পারলি? এখানে বল না কি বুঝতে পারলি? এখানে কোন কন্ট্রিবিউশনটা এসেছে? এমপ্লয়ার এসেছে না এমপ্লয়ি এসেছে? এমপ্লয়ি কি এখানে এসেছে? না, এমপ্লয়ি কন্ট্রিবিউশন স্যালারিতে আসে না, চলে যায় 80C তে। আমরা পড়বো, ডিটেইলস আলোচনা করবো 80C, তখন শিখবো, ঠিক আছে? তো তার মানে ভাব প্রভিডেন্ট ফান্ডে তো টাকা জমছে প্রতি বছর যদি 15% করে জমে, তাহলে টাকাটা জমলে তার বছরের শেষে একটা ইন্টারেস্ট চার্জ হবে না? তার মানে এই প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমছে তার উপর একটা ইন্টারেস্ট হবে। দেখ কি বলেছে এখানে, কত পার্সেন্ট ইন্টারেস্ট বলেছে? 12%। তার মানে ইন্টারেস্ট রেটেড টু আরপিএফ। এই আরপিএফ এ টাকাটা জমছে, প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমছে, মানে ক্রেডিট হচ্ছে। আরে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমলে ওটা ক্রেডিটই হয়। তুই যদি ব্যাংকে টাকা ডিপোজিট করবি টাকাটা কি হয়? ক্রেডিট হয় না? তেমনি প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমছে, ক্রেডিট হচ্ছে। তাহলে ক্রেডিট হচ্ছে কত পার্সেন্ট ক্রেডিট বলেছে? 12%। অর্থাৎ যেই ফান্ডে টাকা জমা সেখানে 12% করে ইন্টারেস্ট রেট চলছে, ঠিক আছে? তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে আমি 9.5% অব্দি অ্যালাউ করবো, তার বেশি অ্যালাউ করবো। তার মানে এইগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলেছে এগুলো তো মাথায় রাখতে হবে। 9.5% অব্দি অ্যালাউ করবো, তার বেশি অ্যালাউ করবো না। তার মানে 9.5% এক্সট্রা হয়ে গেলে ট্যাক্সেবল হবে। তার মানে কি হবে? ক্যালকুলেটরটাকে শুনে নি। এখানে কত পার্সেন্ট বলেছে? বল 12%, তাই তো? ওরা যেই ফান্ডে টাকাটা জমা দিয়ে 12% ফান্ডে টাকা জমা দিচ্ছে, 12% এর ফান্ডে টাকা জমা দিয়ে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে? 6,000। মানে 6,000 টাকাই তো 12% এর সমান, তাই? তাহলে কত টাকা এক্সট্রা হয়েছে, মানে কত পার্সেন্টেজ এক্সট্রা ইন্টারেস্ট আছে এখানে? 2.5 এর ভ্যালু কত? এক্সট্রাটা নিতে হবে এখানে, এক্সট্রা। আমার কথাটা বুঝতে পারছি? এইগুলো প্রথম অঙ্কটাই যা একটু টাইম লাগবে, পরের অঙ্ক থেকে প্রতিটা অঙ্ক একই হবে। আমি তোকে লিখে দিতে পারি সব কটা অঙ্ক এই একই ফরম্যাটে যাবে। প্রতিটা অঙ্কে এই এন্ট্রি তো পাচ্ছিসই, আরপিএফ আর ইন্টারেস্ট প্রতিটা অঙ্কে থাকবে, ঠিক আছে? তাহলে কি করে হলো? ইনটু 2.5 তুই ভ্যালু বের করবি 1250। তার মানে এখানে কি লিখবি জানিস? লিখবি ইন্টারেস্ট, কথাটা লিখবি ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ in excess of 9.5% per annum। মানে কত হলো? ক্যালকুলেট করে বলি 1250। আচ্ছা দেখি যে এটা দেখালাম 6,000 বাই 12 ইনটু 2.5। একটা জিনিস বুঝেছিস? ওইটার এটার মধ্যে তফাৎটা কেমন হয়েছে? একটু ডিফারেন্স হয়েছে, সেই তফাৎটা একটু বুঝে নিস, ঠিক আছে? তো কিছুই নেই, এখানে 6,000 বাই 12 হয়েছে আর ওখানে ডাইরেক্ট 3% হয়েছে। তো কমন ব্যাপার এইগুলো, ওটা ক্যালকুলেশনটা কমন ক্যালকুলেশন আছে, এটা কোনো কঠিন নেই। না 9.5% এর উপরে হলেই আসবে, যদি 9.5 হতো তাহলে আসতো না, 9% তো আসছোই না। তাহলে বোঝা গেল তো কি বললাম? তাহলে বল কটা পয়েন্ট হলো? তো দেখতে পাচ্ছিস এ বি সি ডি এফ 6টা পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলবো এবার জি নম্বর পয়েন্ট। জি নম্বর পয়েন্ট কি দিয়েছি জানিস তো? তোদের পার্টস করেছিলাম, ঠিক আছে?
পার্কস মানে হচ্ছে পারকিউজিটস, মনে করে পারকিউজিটস পড়েছিলাম। প্রথম পয়েন্ট কি ছিল, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, সেই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিচ্ছে। আমি বলেছিলাম তোদের যখনই স্যালারি অঙ্ক দেবে হয় দুটো পয়েন্ট দেবে, হয় এই চালে দেবে মানে হাউসিং অ্যালাউন্স দেবে, না হলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, দুটোর মধ্যে একটা দেবে। তার মানে এখানে কি লিখবো, প্রথমে পারকিউজিটস বলে হেডিং আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, ঠিক আছে? তো কি বলেছে দেখ, পড়ি, জি নম্বর পয়েন্টটা পড়ছি। বলছে হি ইজ প্রোভাইডেড মানে তাকে প্রোভাইড করা হয়েছে। কি প্রোভাইড করেছে? রেন্ট ফ্রি, বোঝাই যাচ্ছে রেন্ট ফ্রি মানে কোনো রেন্ট দিতে হবে না। রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন ইন কলকাতা, কলকাতায় একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? তো তাকে কলকাতায় একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়েছে রেন্ট ফ্রি, ঠিক আছে? তো হ্যাভিং মিউনিসিপাল ভ্যালু 36,000, ফার্নিশড উইথ ফার্নিচার কস্টিং 25,000। আমি তোদের বলেছিলাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যখন করানো আরম্ভ করেছিলাম, বলেছিলাম অ্যাকোমোডেশনটা কে প্রোভাইড করতে দেখতে হবে। অ্যাকোমোডেশন সবসময় তো মালিকই প্রোভাইড করবে, কিন্তু দেখতে হবে মালিকের নিজের বাড়িতে থাকতে দিয়েছে নাকি মালিক বাড়ি ভাড়া করে দিয়েছে। বলেছিলাম না প্রথমে, বলেছিলাম মালিক নিজের বাড়িতে থাকতে দিয়েছে নাকি মালিক জায়গাটা ভাড়া করে দিয়েছে। সেটা বুঝতে পারলি কি বললাম? মানে এটা তোদের বোঝার অসুবিধা নেই, তোরা 11 এটা পুরো ডিটেলসে করে এসেছিস, ডিটেলসে করেছি 11 এটা নিয়েছিল। তো কি বললাম আমি আবার বলছি, দেখ শোন, এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে হচ্ছে ধর একটা এমপ্লয়ি ধর বোম্বে থাকে, কলকাতা শহরে চাকরি করতে এসেছে। আমি আবার বলেছি প্রথম দিন, একটা এমপ্লয়ি বোম্বে থাকতো, কলকাতা শহরে জব করতে এসেছে। তা কলকাতা শহরে জব করে থাকবে কোথায়? ওকে তো একটা জায়গা দরকার। ও মালিককে বললো, তো মালিক বললো ঠিক আছে আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? মালিকের যদি ঘর থাকে তাহলে সেই ঘরে থাকবে, মানে যেটা বলে স্টাফ কোয়ার্টার। আর যদি ঘর না থাকে তাহলে কি করে? মালিক বলে ঠিক আছে আমি বাড়ি ভাড়া করে দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে এখানে কোনটা বলেছি দুটোর মধ্যে? মালিক কি বাড়ি ভাড়া করে দিই? যদি বাড়ি ভাড়া করে দিত তাহলে লেখা থাকতো রেন্ট পেড, লেখা যায় রেন্ট পেড, তার মানে কি বাড়ি ভাড়া করে দিয়েছে? না স্যার, বাড়ি ভাড়া করে দেয়নি। আর একটা কথা হিন্টস দিয়ে দিচ্ছি, যদি কোনো মিউনিসিপাল ভ্যালু বা ফেয়ার রেন্ট দিয়ে দেয় তার মানে মালিকের নিজের বাড়ি, ঠিক আছে? নিজের বাড়ি বা স্টাফ কোয়ার্টার। তো বোঝা গেল তো? তার মানে আমি কি বলেছিলাম, যদি মালিকের নিজের বাড়িতে হয় তাহলে জানতে হবে সেই, যদি মালিকের নিজের বাড়িতে থাকতে দেয় তাহলে জানতে হবে কোন শহরে দিয়েছে, কোন শহরে দিয়েছে। তাই আমি একটা বলেছিলাম, মনে করার চেষ্টা কর, মানে এখানে কোন শহর বলি, পপুলেশন মানে সরি কলকাতা দিয়েছে, কলকাতা দিয়েছে। আমি বলেছিলাম যেই শহরে থাকতে দেবে সেই শহরের জনসংখ্যা যদি 10 লাখ হয় তাহলে 7.5, 10 লাখ থেকে 25 লাখ হলে 10%, আর 25 লাখের বেশি হলে 15%। আর কলকাতা কি সিটি? মেট্রো সিটি। কলকাতার জনসংখ্যা 25 লাখের বেশি না কম? এটা সবাই জানি আমরা, কোটিতে খেলে, কোটির ওপরে কলকাতার জনসংখ্যা। তার মানে এটা কোন পার্সেন্টেজের মধ্যে পড়বে? 7.5 না 10 না 15 এর মধ্যে পড়বে। তাহলে বোঝা গেল তো? তার মানে এর জন্য এই পার্কিংস যেটা করবি তোরা ওয়ার্কিংস করবি রেন্ট ফ্রি। আচ্ছা ওয়ার্কিংস না করলেও চলবে, এর মধ্যে চালিয়ে দে, ফালতু সময় নষ্ট করে লাভ নেই, এর মধ্যেই করে দে, এর মধ্যেই করে দে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে? তো এখানে করবো না, এখানে করিস না, এখানে এটা এই লেখাটা ঠিক আছে, লেখাতে কোনো সমস্যা নেই। এটাকে রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। কেন? ফার্নিচার প্রোভাইড করা হয়েছে, রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। ওয়ার্কিং স্টাফ অঙ্কটা করতে আর 5 থেকে 6 লাইন লাগবে, অঙ্কটা করতে আর 5 থেকে 6 লাইন লাগবে, ঠিক আছে? ছেড়ে দেবে, স্কুলে যাবে, ছেড়ে দে, 6 লাইন ছেড়ে দে, ছেড়ে দিয়ে তারপর ওয়ার্কিংস আরম্ভ কর। ওয়ার্কিংস আরম্ভ কর, কি লিখবি ওয়ার্কিংস এর নাম? দেখ লিখছি ওয়ার্কিংস এর কি করবি। দেখ যারা, আমি বারবার বলছি, যারা মানে মোটামুটি প্রথম দিকের বেশ কিছু ভিডিও দেখেছিস তাদের কাছে এই অঙ্কটা জলের মতন লাগছে, এটা কিছু নেই। যারা দেখিসনি তাদের কাছে অঙ্কটা পুরো নতুন লাগছে, সোজা সাপটা হিসাব। তাহলে তাকে হয় প্রথম দিয়ে অল্প অল্প করে ভিডিও দেখতে হবে, আর না হলে যে অঙ্কগুলো পড়ছি এই অঙ্কই আবার তাকে করতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? তো নাহলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে। রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, কি তোরা তো ভিডিও দেখে খুব কঠিন লাগছে? এটা কঠিন লাগছে? এগুলো কি নতুন জিনিস? কি সবই করানো জিনিস, এগুলো সব করানো জিনিস, ঠিক আছে? তো রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, তাহলে কি বললাম? যেই কথাগুলো ভিডিওতে বলা ছিল বা ক্লাসে পড়েছিল সেই কথাগুলি। তাহলে এখানে কোন শহরে থাকতে দিয়েছে? যখনই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেবে কোশ্চেন করে দেখতে হবে বাড়িটা কি মালিক দিয়েছে, মানে মালিক কি নিজের বাড়িতে থাকতে দিয়েছে না ভাড়া বাড়ি থাকতে দিয়েছে? নিজের বাড়ি থাকতে।
নিজের বাড়িতে থাকতে গেলে জানতে হবে যেই শহরে থাকতে দিয়েছে সেই শহরের জনসংখ্যা কত। এখানে যেই শহর মানে কলকাতা, কলকাতা জনসংখ্যা কত? 25 লাখের বেশি না কম? বেশি। তাহলে 15%। তাহলে এখানে লিখবি 15% অফ স্যালারি। আমি এই অঙ্কটা না দেখ কত ধরে ধরে করাচ্ছি, তার কারণ লাস্টে যে ভিডিও ছিল, দুটো তিনটে ভিডিও এই অঙ্কগুলো ছিল, বড় অঙ্ক ছিল। ওখানেও করেছিলাম, বাট ক্লাসে তো করাইনি, ভিডিওতে দিয়েছিলাম, তাই না আর একবার করে দিচ্ছি। বাড়িতে এর পরে যে অঙ্কগুলো হোমওয়ার্ক গুলো দেবো পারবি, আমি বলছি যার ওইগুলো দেখা সে সব কটা অঙ্ক পারবে, হয়তো একটা দুটো পয়েন্ট আটকে যাবে, বলে দেবো সেগুলো বলে দেবো, সেগুলো হোমওয়ার্কই চেক হয়ে যাবে, নতুন করে ক্লাস করানোর সেইভাবে দরকার নেই। 15% অফ স্যালারি বল দেখি, আমি জিজ্ঞাসা করছি, বল এখানে রেন্ট ফ্রি অ্যাকাউন্টের স্যালারি বলতে কি বোঝানো হয়েছিল বলতে পারবি? মনে আছে? হ্যাঁ, বেসিক ডিএ আর সমস্ত রকমের অ্যালাউন্সেস, তাই তো? দেখ না, বেসিক নেব স্যার, বেসিক নেবেন, তারপরে যত অ্যালাউন্সেস সব নেব, কিন্তু প্রভিডেন্ট ফান্ড কি নেওয়া উচিত না। তার মানে কি লিখবো এখানে? 15% স্যালারি, তার মানে নিচে একটু নিচে লিখতে শিখিয়েছিলাম স্যালারি বলতে কি বোঝায়, এখানে বেসিক প্লাস অল অ্যালাউন্সেস, ডাইরেক্ট লিখে দে, সময় বেঁচে যাবে। তাহলে বেসিক কত ছিল বল? স্যার 1,20,000। কেউ যদি স্যালারিতে 15 তুলতে চাস, তাহলে যেই কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শুনিস। 15 আসবে, লিখে দেবো, লিখে দিচ্ছি 15 পাবি। ওই জিনিসগুলো প্রতিটা পয়েন্ট নোটগুলো পড়, আগে নোট পড়ে নে, তারপর অঙ্ক কর, খুব ইজি হবে। ওগুলো দেখে দেখে সব টুকে দে, সব অ্যালাউন্সে। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5, 2400 অব্দি হবে। টোটাল করে কত হয়েছে বল? টোটাল করে কত হয়েছে বল? 1,81,200। তাহলে এর উপর হবে 1,81,200 উপর 15%, কত হচ্ছে? 27,180। ঠিকই আছে, পুরো 27,180। মোটামুটি বুঝতে পারছিস তো কি হয়েছে? হ্যাঁ, তবে একটা কথা মনে কর, যখন রেন্ট ফি এখন শিখেছিলাম একটা কথা বলেছিলাম, হয়তো তোদের মনে আছে কিনা এই না, ডি এর কথা বলেছিলাম। আমি বলেছিলাম ডি এ ফর্মিং পার্ট অফ স্যালারি হলেই নেব, বলেছিলাম না? নট ফর্মিং পার্ট অফ স্যালারি হলে নেব না। আমি সব মনে করে দিচ্ছি, কিন্তু এখানে কোশ্চেনে কোথাও বলে যে ফর্মিং না নট ফর্মিং, আমি ধরে নিয়েছি ফর্মিং। ঠিক আছে, মনে করার চেষ্টা, সব পুরনো জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসছে, নতুন কিছু করছি না, পুরনো জিনিসই করছি। আমি এই স্যালারি অঙ্ক বড় কিছু না, সব পুরনো জিনিস করাচ্ছি, ঠিক আছে তো? আর এখন যদি তোরা বলিস তোরা 11-এ স্যালারি করে এসেছিস, নতুন কি শিখছিস এখানে? 11-এর থেকে এখানে নতুন শুধু এই পয়েন্টটা নতুন আছে, এইটা আর এটা নতুন আছে, আর বাকি সব 11-এ করে এসেছিস, সব করে 11-এ করে এসেছিস, ঠিক আছে? তো 27,180 হয়ে গেল। এর সাথে কি হয়েছিল? আমি বলেছিলাম যদি ফার্নিশড অ্যাকোমোডেশন বলে, মানে ফার্নিচার দিয়েছে, তার মানে এখানে বলে ফার্নিশড বলেছে, দেখ ফার্নিশড বলেছে, বলেছে, তাহলে ফার্নিচার দিয়েছে নিশ্চয়ই। কি বলে ফার্নিচার? বলছে ফার্নিচারের ভ্যালু 25,000। আমি কি বলেছিলাম? মালিকের যদি নিজের ফার্নিচার থাকে তাহলে 10% ডেপ্রিসিয়েশন হয়, আর যদি নিজের না থাকে তখন ভাড়া করে দেবে। তো এখানে কি ভাড়া করে দিয়েছে না নিজের আছে? নিজের আছে। স্যার যদি ভাড়া করে দিয়েছে কি করে বুঝবো? লিখে দেবে তো হায়ার চার্জেস অফ ফার্নিচার, এই কথাটা বললে পরিষ্কার ভাবে লিখে দেবে হায়ার চার্জেস অফ ফার্নিচার, ঠিক আছে তো? তাহলে দেখ না, দেখ আর কি ডিটেলসে বলবো, দেখ পুরো ডিটেলসে বলে দিলাম কি আছে। তার মানে কি লিখবো এখানে? কস্ট অফ ফার্নিচার, কস্ট অফ ফার্নিচার। ফার্নিচার কত ছিল বল? 25,000 টাকা, তার 10% হয়। তার 10% কেন? এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের রুল, বলে দিয়েছে যদি মালিকের যদি ফার্নিচার থাকে তাহলে তার উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করো, ঠিক আছে? 25,000 10% কত? 2,500 টাকা। তাহলে কত হচ্ছে? 29,680 না? 29,680। মানে আমার কাছে যদি সাজেশন চাস যে স্যার 5 নম্বরের 3টে স্যালারি ওই অঙ্ক করা বেটার নাকি এই অঙ্ক করা বেটার, আমি মানে নিঃসন্দেহে, মানে কোনো কোশ্চেন নেই, আমি বলবো এই অঙ্ক করা বেটার। 3টে 5 নম্বর করে যা সময় লাগবে এটা করতে অনেক কম সময় লাগবে। অ্যাকচুয়ালি এই স্যালারি অঙ্ক করতে 9 থেকে 10 মিনিট লাগবে যদি তার পুরো পড়া থাকে। 9 থেকে 10 মিনিট লাগবে স্যালারি অঙ্ক করতে। এখন কেন টাইম লাগছে? কারণ সব কটা জিনিস তুই রিকল করতে হচ্ছে, এই জন্য। যখন সব হয়ে যাবে দেখবি এই অঙ্ক করতে মানে 5 মিনিট বলবো না, 9 থেকে 10 মিনিটের মধ্যে অঙ্ক নেমে যাবে। দেখ না, সব কটা কমন আইটেম পাবে তো, ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, এটা হয়ে গেল, জি হয়ে গেল। পরের পয়েন্টটা কি বল? এইচ কি বলেছে? এইটা, এই যে এন্ট্রিটা তোরা ক্লাস 11-এ করেছিস, এটা নতুন এন্ট্রি, এটা গ্র্যাজুয়েশনে করছিস।
হি ইজ প্রোভাইডেড উইথ এ কার্ড, মানে এখানে যে এমপ্লয়ি আছে তাকে একটা কার্ড প্রোভাইড করা হয়েছে। কার্ড বলেছিলাম না, দেখ কার্ডের একটা নোট লিখেছিলাম, মোটর কার্ড। মোটর কার্ড কত নম্বর সেকশনে ছিল রে? 17(3) না কত নম্বর ছিল দেখবি? আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 রোমান 3, ঠিক আছে, রুল 3 সাব রুল 3 এটা ছিল, রুল 3 সাব রুল 3 এটা ছিল মোটর কার্ড, তাই তো? রুল 3 সাব রুল 2 ছিল, তাই তো? আচ্ছা যাই হোক, তাহলে এটা মিস্টেক হয়েছে। তো রুল 3 সাব রুল 2, তাই তো? আচ্ছা, মানে 1টা ছিল হচ্ছে এই যে এটা সেকশনটা লিখে দিই, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 রোমান 1, তাই তো? এটা ছিল। তারপর রুল 3 সাব রুল 1 এটা ছিল। এটা রেন্ট ফ্রি ফার্নিচার মানে তো এটাই ছিল, কিন্তু মোটর কার কি ছিল বলি? রুল 3 সাব রুল 2, আর সেকশনটা কি ছিল? রোমান 3। অ্যাকচুয়ালি দেখ বলে দিচ্ছি, বলেছিলাম মোটর কার শুধুমাত্র স্পেসিফাইড এমপ্লয়িদেরই দেয়, সবাইকে মোটর কার দেয় না। এখন বলি স্যার স্পেসিফাইড এমপ্লয়ি কি বলেছিলাম? বলতে পারছি স্পেসিফাইড এমপ্লয়ি হওয়ার জন্য 3টে কন্ডিশন মানতে হতো। কি কন্ডিশন বলেছিলাম? কোম্পানির ডিরেক্টর হতে হবে, ঠিক আছে, মনিটারি ইনকাম 50,000 হতে হবে, আর 20% শেয়ার হোল্ডার হতে হবে, বুঝেছেন? এই তো 3টে, এটাকে স্পেসিফাইড এমপ্লয়ি বলে। যাই হোক, মোটর কার কাদেরকে দেবে? একমাত্র স্পেসিফাইড এমপ্লয়িকে। এখানে কি বলেছে? মোটর কার হি ইজ প্রোভাইডেড উইথ এ কার, তাকে একটা কার প্রোভাইড করা হয়েছে। যে কার্ডটা প্রোভাইড করা হবে সেই কারের ক্যাপাসিটি কত? আরে কাউকে যখন কার্ড দেবে, এমপ্লয়িকে কার্ড দেবে, কারের তো একটা ওই যে ইঞ্জিন হয় না, ইঞ্জিনের একটা ক্যাপাসিটি হয়, ঠিক আছে তো? সেই ক্যাপাসিটি কত? কোশ্চেনে কি কি দিতে পারে ফিগার? এটা বলছি দেখ, কখনো কোশ্চেনে 1.6 লিখে দেবে, কখনো কোশ্চেনে 16 লিখে দেবে, কখনো কোশ্চেনে 1600 লিখে দেবে, মানে একই ফরম্যাটে বলছে, ঠিক আছে? দেখবি কি বলেছে, এই কোশ্চেনে 1.6 দিয়েছে, তাই তো? তো দেখ যে কার্ডটা দিয়ে তার ইঞ্জিন ক্যাপাসিটি কত? স্যার 1.6 লিটার। এবার এমপ্লয়িকে যে কার্ডটা দেওয়া হয়েছে সেই কার্ডটা নিয়ে এমপ্লয়ি কি করছে? ও কি নিজে ঘুরে বেড়াচ্ছে কার্ডটা নিয়ে, নাকি কার্ডটা নিয়ে অফিসে যাচ্ছে, নাকি কার্ডটা কিছু সময় ঘুরছে আবার কিছু সময় অফিস যাচ্ছে? বুঝা গেল কি বললাম? লাইনে মধ্যে পুরো পরিষ্কার কথা বলে দিলাম। ওখানে নোট লেখা ছিল অফিসিয়াল পারপাসে ইউজ করলে কি হবে, মানে অফিসে নিয়ে গেলে কি হবে। প্রাইভেট পারপাস মানে শুধু ঘুরবে আর কিছু করবে না। আর একটা কি হয়েছিল? বোথ, অফিসেও যাবে ঘুরবে, দুটোই করবে, ঠিক আছে তো? তো এখানে কি বলেছে বল, কি অপশনটা বলেছে? বোথ বলেছে, মানে স্যার অফিসেও যাবে আবার শনি রবিবার গাড়িটা নিয়ে এদিক ওদিক ঘুরতে চলে যাবে, ঠিক আছে তো? তো বোথ পারপাসে ইউজ করবে, ঠিক আছে? এন্টায়ার মানে সমস্ত খরচ কে করছে? পুরো খরচটা মালিক করছে। আমি বলেছিলাম যদি বোথ পারপাসে যদি হয় তাহলে দেখতে হবে সেই কারের ক্যাপাসিটি কত। কারের ক্যাপাসিটি যদি 1.6 হয় তাহলে হয় হচ্ছে কত বলছেন? 1800 আর 900 না? 1800 আর 900 বলেছিলাম, 1800 আর 900 বলেছিলাম। 1.6 আর 1.6 ক্রস করলে 2400 আর 900, হ্যাঁ 2400 900 আমি বলছি, এটাই তো বলেছিলাম। যদি কারের ক্যাপাসিটি 1.6 পর্যন্ত হয় তাহলে 1800 আর 900, আর এটা ক্রস করলে 2400 আর 900। এই 900টা হচ্ছে ড্রাইভার, 2400টা হচ্ছে গাড়ি। গাড়ির দাম, গাড়ির জন্য 2400। এটা কোশ্চেনে কোনোদিন বলে দেবে, মুখস্থ করতে। কোশ্চেনে কোনোদিন বলবে না, এটা মুখস্থ করতে। ওরা কি বলবে? ওরা কি বলবে নি? ওরা ম্যাক্সিমাম কি বলবে? ওরা বলবে যে এমপ্লয়িকে একটা গাড়ি দিয়েছি, ওরা গাড়ির ইঞ্জিনের ক্যাপাসিটি বলে দেবে, বলে দেবে গাড়িটা কি পারপাসে ইউজ করেছি, আর বলে দেবে গাড়িটার জন্য খরচটা কে করছে। স্যার গাড়ির খরচ মানে আরে গাড়িতে ড্রাইভার দেবে, ড্রাইভারের খরচ, তেল বলবে তেলের খরচ, রিপেয়ার করে রিপেয়ার খরচ কি করবে সেটা বলবে। তো এখানে বুঝেছিস তো কোশ্চেনটা কি বলেছে? আর এই যদি পারিস বইতে এটা স্টার মেয়ে রাখ, অ্যাকচুয়ালি এই অপশনটাই বেশি দেয় পরীক্ষায়, এই অপশনটাই বেশি দেয়। তাও বলে দিলাম কি দেয়, তোকে বোথ পারপাসই দেবে এক্সামে। এক্সামে বলে দেবে গাড়িটা দিয়েছে মালিক, বলে দেবে গাড়ির জন্য যত খরচ করেছে মালিক, আর বলে দেবে গাড়ির ক্যাপাসিটি হয় 1.6 বা 1.6 এর বেশি, এবং ইউজ করছে গাড়িটা কি পারপাসে? বোথ পারপাসে। তো বোথ পারপাসে ইউজ করলে বুঝতে পারলে স্যার যদি 1.6 হয় 1800 900 আর 1.6 ক্রস করলে 2400 900। তার মানে এখানে 1.6 দিয়েছে মানে ক্রস করাই তাহলে কত ধরবো? 1800 900। বুঝতে গেল? দেখ কত সুন্দর ইজি জিনিস, কোনো কিছু টাফ জিনিস দেবে না পরীক্ষা, দেয় না টাফ কোশ্চেন, এরকম ইজি ইজি কোশ্চেন করবে। তাহলে কি লিখবি জানিস তো? কার্ড, কার্ড ফ্যাসিলিটি, কার্ড ফ্যাসিলিটি। এখানে লাইনে ড্রাইভার সম্পর্কে কিছু বলেছে? স্যার ড্রাইভার সম্পর্কে কিছু বলে, তাহলে কি করব? দেখ তোর পুরোপুরি তোদের হাতে আছে, তুই ড্রাইভার নিয়ে গাড়ি চালাচ্ছিস কি চালাচ্ছিস না। কোশ্চেনে কিছু বলেনি, আমি নিতেই পারি, এটা আমার উপর ডিপেন্ড করবে। আমি যদি এখানে 1800 প্লাস 900 × 12 করি, কাটার কোনো অধিকার নেই,
আবার যদি আমি 1800 ইন্টু 12 করি তাও কাটার কোনো অধিকার, দুটোই ঠিক। কি বললাম বুঝতে পারলি তো? তার মানে আমি কি করবো, আমি ড্রাইভার নেব। ওরা এই যে বইতে ওরা ড্রাইভার নেয়নি, ওরা অ্যাজাম্পশন দিয়েছে যে এমপ্লয়ি নিজেই গাড়ি চালাচ্ছে। বুঝতে পারলি তো অ্যাজাম্পশনটা কি করেছে ওরা? এটা মানে 32,400 হয় নাকি দুটো গুণ করে দেখতো, 32,400। তো দেখবি তুই যত ম্যাক্সিমাম অঙ্ক করবি তোকে বলেই দেখ কি হবে, দেখ ম্যাক্সিমাম অঙ্ক এটাই পাবি। এই হয় 1800 প্লাস 900 ইন্টু 12 হবে, আর না হলে 2400 প্লাস 900 ইন্টু 12 এই কন্ডিশনে। এটা হয় 32,400 আর এটা হয় 39,600। দেখবি প্রতিটা অঙ্ক ম্যাক্সিমাম এটাই আছে, দেখবি ম্যাক্সিমাম অঙ্ক এটাই আছে। এটা কত হলো 32,400, এখানে লিখে দিলাম 32,400। তাহলে লিখবি তো কার্ড ফ্যাসিলিটি। তারপর কি বলেছি, তার মানে আমি তোকে বলেইছি দেখ তুই পরীক্ষায় যে কোশ্চেন সেট করবে কিরকম, প্রথম গুলো তো এত অবধি তো কমন থাকবেই প্রতিটা অঙ্কে। তারপর হয় রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেবে, না হলে এইচআরএ দেবে, দুটোর মধ্যে একটা। আর কার প্রতিটা অঙ্কে আসবেই, প্রতিটা অঙ্কে কারের পয়েন্ট পাবি। তাহলে বুঝতে পারছিস কি কি বলেই দিচ্ছি, কি কি থাকবে। ম্যাক্সিমাম অঙ্কে ঘুরিয়ে ফিরে এইগুলোই রোল হবে। আচ্ছা তারপর হয়ে গেল, তারপর কি বলেছে, হি রিসিভ আ লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট ফর আ ট্রিপ টু আন্দামান, 40,000 টাকা ফর হিজ হোল ফ্যামিলি। আমি একটা ছোট্ট মানে 10 মিনিট বা 15 মিনিট একটা ভিডিও দিয়েছিলাম, এলটিসি লিভ ট্রাভেল কনসেশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 5। লিভ ট্রাভেল কনসেশনে যারা চাকরি করে না, তারা মানে গভর্নমেন্ট সার্ভিস বা যাই হোক চাকরি করে কোম্পানি থেকে ছুটি পায় বা কোম্পানি থেকে টাকা পয়সাও পায় ঘুরতে যাওয়ার জন্য। সে এয়ারেও ঘুরতে যেতে পারে, রেলেও ঘুরতে যেতে পারে, টাকা পয়সা পায়, ঠিক আছে, ঘুরতে যাওয়ার জন্য। তো এটা পুরোপুরি ট্যাক্স ফ্রি, এর জন্য কোনো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না, ঠিক আছে, পুরোপুরি ট্যাক্স ফ্রি। কি বললাম বুঝতে পারলি তো? ট্যাক্স ফ্রি যদি একটা পরীক্ষা এক্সাম ইনকামের নাম বলতে পারলি, তুই বলবি স্যার লিভ ট্রাভেল কনসেশন, ঠিক আছে। তো তার মানে কি লিখতে পারিস তুই, লিভ ট্রাভেল কনসেশন লিখতে পারিস, এক্সামটেড বলে লিখতে পারিস এলটিসি, ঠিক আছে, এটা নিয়ে বুঝতে পারলি তো কি বললাম। বাকি দেখ এই লিভ ট্রাভেল কনসেশনের উপর সেরকম কিছু অঙ্ক পাবি না, তুই অঙ্ক পাবি না। তোকে কি দেবে ম্যাক্সিমাম কোশ্চেন, বলবে যে এমপ্লয়ি ঘুরতে গেছে। এখানে যেমন আন্দামান দিয়ে কোনো কোশ্চেন বলবে ফ্যামিলি নিয়ে কাশ্মীর ঘুরতে গেছে, টাকা পয়সা দেবে, কিন্তু নিতেই হবে না, কেন পুরোপুরি ট্যাক্স ফ্রি, ঠিক আছে তো। আর বাকি ডিটেলসটা তোদের সিলেবাসে আসে না, যারা প্রফেশনাল কোর্স করে তাদের আসে, ঠিক আছে, তবু আমি নোটটা লিখিয়ে দিয়েছি, হয়ে গেল। আর কি আছে, যে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হি ইনকার্ড 20,000 টাকা ফর দ্য ট্রিটমেন্ট অফ এইডস of her dependent relative, but he received only 10,000 from medical insurance policy. এই যে নম্বর পয়েন্টটা তোরা কেটে দিতে পারিস, পাশে পাশে ক্রস দিয়ে রাখতে পারিস। কেন? অ্যাকচুয়ালি এই পয়েন্টটা এখানে কাজ নয়, স্যালারি করতে গেলে এই পয়েন্ট লাগে না, ঠিক আছে। টোটাল ইনকাম যদি করতে বল তাহলে এই পয়েন্টটার ইম্পর্টেন্স ছিল, ঠিক আছে, এটা স্যালারি করতে কাজে লাগবে। কি বললাম বুঝতে পারলি? পাশে যে পয়েন্টটা ক্রস দিয়ে রাখ, তাহলে এটা স্যালারিতে কাজে লাগে না। কি বললাম বোঝাতে পারলাম? এই যে পয়েন্টটা আছে এটা পাশে ক্রস দিয়ে রাখ, এটা স্যালারির কাজ না, যদি টোটাল ইনকাম করতে বলতো তাহলে এটা লাগতো। নেক্সট কেপটা পড়ছি, হি হ্যাজ টেকেন এন ইন্টারেস্ট ফ্রি লোন অফ ₹20,000 from his employer for purchase a color TV, market rate of interest 10%। কি বলেছে জানিস? আচ্ছা ইন্টারেস্ট অন লোনেরও নোট কি দিয়েছিলাম, একটা ছোট্ট একটা নোট দিয়েছিলাম, একদম ছোট্ট নোট দিয়েছিলাম, জানি না কতটা মনে আছে। তো দেখ কি বলেছে, আমি একটা কালার টিভি কিনবো, মানে যে এমপ্লয়ি কালার টিভি কিনবে, ও মার্কেট থেকে লোন নিয়েও কালার টিভি কিনতে পারে, আবার কোম্পানি থেকে লোন নিয়েও কালার টিভি কিনতে পারে, ঠিক আছে। মার্কেট থেকে যদি লোন নেয় ওকে 10% ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে তো। আর যদি সাপোজ ধর ও যদি কোম্পানি থেকে লোন নেয়, ও ধর 8% ইন্টারেস্ট দেয়, এবার বলে নেই বললাম 8% ইন্টারেস্ট দিল, তাহলে কোথা থেকে লোন নেওয়া বেটার? কোম্পানি থেকে। কোম্পানি থেকে লোন নিলেও বেনিফিট পেয়ে যাবে, 2% বেনিফিট পেয়ে যাবে, সেক্ষেত্রে 2% পার পিস হবে। কিন্তু এখানে কি বলেছে, ইন্টারেস্ট অন লোন, দেখ ইন্টারেস্ট অন লোনটা কি বলেছে এখানে, কোথায় গেল, হ্যাঁ, সে একটা লোন নিয়েছে, কার থেকে লোন নিয়েছে স্যার? মালিকের থেকে লোন নিয়েছে 20,000 টাকা, ঠিক আছে তো। যদি লোনের ভ্যালুটা মানে ইন্টারেস্ট অন লোনের ভ্যালু যদি 20,000 টাকা হয় তাহলে ট্যাক্স ফ্রি। কি বললাম? লোনের ভ্যালুটা যদি 20,000 টাকা পর্যন্ত হয় তাহলে ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স দিতে হবে না। যদি 20,000 টাকা ক্রস করে তখনই ট্যাক্সেবল আসে। আর তোর পরীক্ষায় কোশ্চেন কেমন সেট করবে? 20,000 টাকাই দেবে, 20,000 টাকা পর্যন্তই দেবে। দু রকমের কোশ্চেন সেট করি তো বলেছি, কত রকম কোশ্চেন সেট করবে এখনই বলে দিচ্ছি। এই যখন তুই টিভি কেনার জন্য লোন নিচ্ছিস, তোকে বলে দেবে কি তুমি স্টেট ব্যাংক থেকে লোন নিলে 10% ইন্টারেস্ট,
তুমি কোম্পানি থেকে লোন নাও তাহলে 8% ইন্টারেস্ট, তাহলে কত পার্সেন্ট বেনিফিট পেয়ে গেলে 2%। ওই লোনের উপর 2% লিখে দিবে ইন্টারেস্ট অন লোন, হয় এই টাইপের কোশ্চেন সেট করবে, আর না হলে বলে দেবে ইন্টারেস্ট ফ্রি লোন 20,000। তাহলে কি বললাম 20,000 টাকা অবধি ট্যাক্স ফ্রি। বুঝা গেল কি বললাম? দেখ না তুই অত লম্বা চড়ে এক কথা নোট লিখিয়েছিলাম, তুই তোর সিলেবাসে এই দুটো কথাই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে, বেশ অঙ্ক হয়ে গেল। তাহলে বুঝতে পারলি কি বললাম? এই কথাই লিখতে হবে। তাহলে কি বললাম বল? ইন্টারেস্ট ফ্রি লোন, ইন্টারেস্ট ফ্রি লোন। কত লিখবি? নি। কেন নিল বুঝতে পারলি তো? কেন নিল বুঝতে পারলি তো? শুধু ব্র্যাকেটে একটা কথা লিখে দে। পরে এখানে লিখ, ব্র্যাকেটে একটা কথা লিখ, ইন্টারেস্ট ফ্রি অর কনসেশনাল লোন। এখন তুই বলবি স্যার ইন্টারেস্ট ফ্রি তো বুঝলাম, কনসেশনাল মানে কি? কনসেশনাল মানে সুবিধাজনক, মানে কি পুরোপুরি ছেড়ে দেবে না, কিছু টাকা তোর থেকে নেবে, এটা হচ্ছে কনসেশনাল। বলেছিলাম না কনসেশনাল অ্যাকোমোডেশন, তাই না? এমপ্লয়ি থেকে কিছু টাকা পয়সা পাওয়া। ইন্টারেস্ট ফ্রি অর কনসেশনাল লোন ফ্রম এমপ্লয়ার। লেখ লেখ, যেটা বললাম লেখ। interest free or concessional loan interest free or concessional loan from employer up to rupees 20,000 up to rupees 20,000 is not taken as taxable purchases. বুঝলি কি বললাম? এটা হয়ে গেল, শেষ। জানি অঙ্ক পুরো শেষ হয়ে গেছে, অঙ্ক পুরো শেষ। লাস্ট পয়েন্ট বাকি ছিল এল। এই যে এল এর যে পয়েন্টটা ছিল না, এল পয়েন্ট যে ছিল, এটাও কিন্তু পাশে ক্রস দিয়ে রাখ, কেননা এটা টোটাল ইনকাম করতে কাজে লাগবে, স্যালারি করতে কাজে লাগবে। তাহলে দুটো পয়েন্ট ক্রস দিয়ে রাখ। তো বল আমার কথাটা বল, অঙ্কটা কি মাথায় ঢুকেছে? কি বললাম? এই তো অঙ্ক, সিরিয়াসলি স্যালারি কিছু নেই, এই অঙ্ক। তার মানে তোদের কি কাজ? তুই যদি স্যালারিতে 15 তখনই পাবি, শুধু যা যা নোট এখনো পর্যন্ত করেছিস না, ওই নোটগুলো মাঝে মাঝে অঙ্ক করার আগে একবার রিডিং মারবি, খাতাটা নিয়ে বসবি, রিডিং মারবি, একবার পড়বি, সব না। এই যে আজকে অঙ্কটা দেখলি তো, হ্যাঁ স্যার এইগুলো, এই অঙ্কটা করতে কি এই পয়েন্ট কাজে লেগেছে, তাহলে ওই পয়েন্টগুলো একবার রিকল করে নে, তারপর তুই অঙ্কটা দেখ, অঙ্কটা আরেকবার দেখ, কোশ্চেনটা নিয়ে অঙ্কটা দেখ, হ্যাঁ বুঝতে পেরেছি, বাস হয়ে গেল। পরের অঙ্কটাও দেখবি, কোনো ভুল হবে না, অঙ্ক ভুলই হবে না। আমি তো এরকমই করতাম, আমার যখন নোট ফোটগুলো লেখানো হয়েছিল, তো নোটগুলো একবার পড়লাম, তারপর একটা অঙ্ক করতাম, অঙ্ক করতে গিয়ে অনেক আটকাতো, পাচ্ছিলাম না, তখন কি করলাম, তখন নোটগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে নিলাম, কিছু নেই, নোটগুলোই হচ্ছে মেন, অঙ্কে নোট মেন, আর কিছু না, নোটটাই মেন। তো দেখ অঙ্ক শেষ হয়ে গেছে, কিছু নেই, যোগ করে দে, যোগ করে দে, অঙ্ক শেষ। এই দেখ সত্যি দেখ 15 নম্বর অঙ্ক, দেখ দেখেছিস 15 নম্বর এইটুকু অঙ্ক, কিছু নেই, অনেক বড় অঙ্ক হচ্ছে, অঙ্কটা কি অনেকটা বড় অঙ্ক না, কিন্তু 15 নম্বর এইটুকু অঙ্ক। তো টোটাল কত দেখ কত হচ্ছে, টোটাল কত দেখ কত হয়েছে, $2,49,600। 606 কেন 6 হবে? 6 তো জায়গা নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক, 2,49,600। এই যে এটা হলো, এটাকে কি বলে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি বলে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এখন তুই যদি বলিস স্যার এই অঙ্কটার পারপাসে আমাকে কি কি ভিডিও দেখতে হবে একটু বলে দিন, আমি বলে দিচ্ছি। দেখ কি দেখতে হবে জানিস তো, তুই অ্যালাউন্সেস এর একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা দেখবি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা দেখবি। কার ফ্যাসিলিটি ছিল, ওই ভিডিওটা দেখবি। আর ইন্টারেস্ট অন লোন, পার্টিকুলার এই অঙ্কে 4টে ভিডিও দেখলেই হয়ে যাবে এই অঙ্কটার জন্য, আর কিছু নেই। মানে দেখ 28টা ভিডিওর মধ্যে পার্টিকুলার 4টে ভিডিও। কি বললাম বুঝলি? 4টে ভিডিও, বুঝতে পারছিস তো কোনটা বললাম? ওই 4টে তুই একবার রিকল করে নিবি। স্যার ভিডিও দেখার দরকার নেই, খাতায় তো লেখা আছে, খাতাটা একবার করে নিবি, ওই ভিডিও ওই জিনিসগুলো হয়ে গেল। গ্রস ইনকাম ফ্রম স্যালারি মনে আছে কি তোরা?
এমনি তো নোট তো করেছিলাম, স্যালারিতে ডিডাকশন পাওয়া যায় কত নম্বর ধারায় উল্লেখ আছে? 16 নম্বর ধারায়। আচ্ছা বল দেখি কি কি ডিডাকশন ছিল 16 নম্বর ধারায়? স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত নম্বর, মানে 16 নম্বর ধারা, 16 নম্বর তো কত নম্বর সেকশনটা মনে আছে? আন্ডার সেকশন 16 সাবসেকশন 1A। আচ্ছা 1A তে ম্যাক্সিমাম কত টাকা অবধি ছাড় পাওয়া যেত বলেছিলাম? 50,000। মানে একটু মনে কর, আরে আমি যে বলছি একটু মনে করার চেষ্টা কর, তাহলে হয়ে গেল। আর কি ছিল? এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ছিল। কিন্তু এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স কখনোই আসবে না, জাস্ট লিখবি এন্টারটেইনমেন্ট। কেন স্যার, কেন আসবে না? এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স তখনই হবে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়। ওটা পরিষ্কার ভাবে লিখেছিলাম, গভর্নমেন্ট এমপ্লয়ি থাকলেই। দেখ দ্যাট কোশ্চেন এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স বুঝতো, এন্টারটেইন এমপ্লয়িরা কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি চাকরি করে তাদের এন্টারটেইন করার জন্য মালিক কিছু টাকা পয়সা দেয়। যদি এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স দেয় সে তো ওপরে আসবে, ওপরে হয়ে গেল। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে তো? আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে নিচে এক্সেমশন পাবে। স্যার যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হয় তাহলে কোনো এক্সেমশন পাবে? এটা নোটে পরিষ্কার এই কথাটা লেখা আছে। তো এই জিনিসগুলো পড়তে হবে, এই জিনিসগুলো পড়তে হবে। আর কি ছিল স্যার? প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স, সেই প্রফেশনাল ট্যাক্স যদি এমপ্লয়ার পে করে তাহলে তো এখানে আসবেই, আবার যদি এমপ্লয়ি যদি পে করে তাহলেও এখানে আসবে। হয়ে গেল। আমি বলে দিলাম এই তিনটেই লিখতে পারো, কিচ্ছু লিখতে হবে না এখানে, আর কিচ্ছু লিখতে হবে না। ডিডাকশন আন্ডার সেকশন 16, স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেহেতু এই অঙ্কে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স নেই, তাহলে ফালতু লিখে জায়গা নষ্ট করতে লাভ নেই। যেই অঙ্কে নেই সেই অঙ্কে কেন লিখব? কিন্তু আচ্ছা এই অঙ্কে প্রফেশনাল ট্যাক্সও কি আছে? না, তাহলেও ফালতু লিখবো কেন? বুঝা গেল তো? তাহলে দরকার নেই, ডাইরেক্ট 50,000 টাকা বাড়িতে বসে। কত বল? 1,92,606। এটাকে বলে ইনকাম সোর্স। আচ্ছা 99, তাই সরি। তাহলে কি করবি যদি সময় পাস? আজকে যদি সময় পাস বাড়িতে গিয়ে, তাহলে কি করবি? কি কাজ? বাড়িতে গিয়ে চট করে অ্যালাউন্সের যে খাতায় নোট আছে অ্যালাউন্সটা একবার পড়ে নে। মানে জাস্ট দেখ, মুখস্থ না, জাস্ট একবার দেখবি অ্যালাউন্সের নোটটা। কি অ্যালাউন্স? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সের নাম করে মনে করবি, আর পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সের নাম করে মনে করবি। ব্যাস একটা কাজ। 2 নম্বর কাজ কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যে নোটটা লিখেছিলাম সেই নোটটা একবার পড়, তাই না? কি বলেছিলাম? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যে গভর্নমেন্ট এমপ্লয়ি কোনোদিন পরীক্ষায় পাবি না, গভর্নমেন্ট যা পাবি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কি হয়? দেখতে হবে মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি। নিজের বাড়ি হলে তাহলে কি দেখতে হবে? শহরের জনসংখ্যা কত, তাই তো? যদি শহরের জনসংখ্যা যদি ধর 10 লাখ হয় তাহলে 7.5, 10 লাখ থেকে 25 লাখ হলে 10, 25 লাখ ক্রস করলে 50 হয়ে গেল। স্যার যদি ভাড়া বাড়িতে থাকে তখন লোয়ার, কি লোয়ার? 15% আর রেন্ট পেড হয়ে গেল। যদি ফার্নিচার দেয় ফার্নিচারে যোগ হয়ে যাবে। এই তো ছিল, এখন আর তো কিছু নিয়ে মুখে বলে দিল, এখন এটাই ছিল আর কিছু নেই। এই বইগুলো এটাই ছিল, হয়ে গেল। তারপর কি বল স্যার? কার্ডটা করবো। কার্ডটা ম্যাক্সিমাম তোকে দেখতে হবে কার্ডটা কে দিয়েছে। দেখ কার কি হয়, অনেক সময় যারা এমপ্লয়ি চাকরি করে সে বাড়ি থেকে গাড়ি নিয়ে যেত, সেটা আলাদা। ম্যাক্সিমাম ওকে কি দেখবি গাড়িটা কে দিয়েছে? স্যার মালিক দিয়েছে। গাড়ির পেছনে খরচ কে করেছে? স্যার মালিক করেছে। এমপ্লয়িও করতে পারে, কিন্তু আমি বললাম ম্যাক্সিমাম যেই পয়েন্টটা পাবি এটাই পাবি। গাড়িটা কে দিয়েছে? মালিক দিয়েছে। গাড়ির পেছনে খরচ কে করেছে? মালিক করেছে। বলছি গাড়িটা যে দিয়েছে, গাড়িটা কি জন্য ব্যবহার করা হয়েছে? স্যার বোথ পারপাসে, বোথ পারপাসে ইউজ করা হয়েছে। তো বোথ পারপাসে ইউজ করলে দেখতে হবে গাড়িটার ক্যাপাসিটি কত, ইঞ্জিন ক্যাপাসিটি 1.6 নাকি 1.6 ক্রস করেছে। 1.6 তাহলে 1800 প্লাস 900, আর 1.6 ক্রস করলে 2400 প্লাস 900। তো পুরো হাতের সামনে পুরো তুলে দিলাম, এই যে এরকম ভাবে অঙ্ক দেবে। আর কিছু নেই, ম্যাক্সিমাম অঙ্ক তুই দেখ না, আমি কতগুলো অঙ্ক দেবো দেখবি সব অঙ্কে ম্যাক্সিমাম এই অঙ্ক রিলেটেড অঙ্ক তৈরি করে ফেলছে। আর কিছু দেবে না অঙ্কে, তুই দেখ না রিসেন্ট কয়েক বছর 10-15 বছর অঙ্ক দেখ, লাস্ট 15 বছর অঙ্কে এইভাবেই কোশ্চেন সেট করেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি এত ডিপয়েন্টটা। আর কি প্রভিডেন্ট ফান্ড কি বলেছিলাম? এই অঙ্কে তুই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডই পাবি। আর এখানে কোনটা আসবে? স্যালারি করছি, এমপ্লয়ি আসবে না এমপ্লয়ার আসবে? স্যার এমপ্লয়ার আসবে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড কত হবে? 12% ক্রস করলেই আসবে। ঠিক আছে, 12% ক্রস মানে এখানে 15 দিস তাই 3% আসবে।
স্যার আপনি তো সুন্দর বলে ধরুন কোশ্চেনে বলে দিল রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে 25,000 টাকা কন্ট্রিবিউট করেছে, তাহলে আপনি কি করে বলবেন 25,000 টাকা কত পার্সেন্ট? হয়তো পরের অঙ্কে এরকমই পাবো, দেখ না, তখন সেক্ষেত্রে সত্যি আমি বলতে পারবো না বা তুইও বলতে পারবি 25,000 টাকা কত পার্সেন্ট তোর পক্ষে বলা সম্ভব? মানে এমপ্লয়ি 25,000 টাকা কন্ট্রিবিউট করেছে, কিন্তু এটা কত পার্সেন্ট সমান বলতে পারবো না স্যার, পারবো না। তাহলে কি করতে হবে সেক্ষেত্রে, সেরকম অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, মাইনাস 12% করতে হবে, মাইনাস 12% করতে হবে। কি করে? বেসিক আর ডি এর উপর 12%। স্যার বুঝলাম না, দেখ আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, পুরো ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি। এখানে কত পার্সেন্ট ছিল, কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছিল? 15%। তাহলে তুই দেখ, মানে 1,69,200 এর উপর 15% করবো, পুরো একটা অ্যামাউন্ট তো বেরোলো, মানে এত টাকা কন্ট্রিবিউট করেছে, আর এই অঙ্কে সেটা বলে দিয়েছে, বুঝিস তো? তারপর কি করতাম স্যার, মাইনাস 12% অফ স্যালারি, 12% অফ 1,69,200। এবার ব্যাপারটা ক্লিয়ার হলো, ব্যাপারটা কি বলতে চাই না, ওটা শর্টকাট করেছিলাম, এটা লং কাট, বুঝলি ব্যাপারটা? গল্পটা এই তো, গল্প আর কিছু নেই, স্যালারি শেষ, এই আছে, আর কিচ্ছু নেই, স্যালারি সিলেবাস এটাই আছে, জাস্ট তোকে নোট করতে হবে, তোকে সমস্ত সেকশন জানতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এরপরে একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, দেখে নেবো। নেক্সট অঙ্ক দেখ, এই অঙ্কটা এসেছিল সিইউবি কম অনার্স 2004 এ এসেছিল। কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ দেখ, আগের অঙ্কের চেয়ে এই অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট আছে? আগের অঙ্কটা কি বলেছিল নিশ্চয়, ডাইরেক্ট বলেছিল বেসিক পে, বলেছিল বেসিক স্যালারি এত টাকা। এই অঙ্কটা বেসিক স্যালারি বলেনি, কি বলেছে নিশ্চয়, এই যে এই অঙ্কে যে এমপ্লয়ি চাকরিতে ঢুকেছে, ও যখন চাকরিতে ঢুকেছিল, যারা জানিস যারা চাকরিতে ঢোকে তাদের একটা ইন্টারভিউ দিন, ওদের একটা সার্ভিস লেটার দেয়। সার্ভিস লেটারে না সবকিছু লেখা থাকে, যে তোমার স্যালারি কত টাকা করে ইনক্রিমেন্ট হবে, তুমি কি কি অ্যালাউন্স পাবে, তুমি কোম্পানিতে কি কি অ্যাডভান্টেজ পাবে, সব লেখা থাকবে। সেখানে ওকে লেখা ছিল তোমার স্যালারি শুরু হবে এত টাকা থেকে, প্রতি বছর এত টাকা করে স্যালারি বাড়বে। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ এটা পে স্কেলের অঙ্ক দিয়েছে। কি বললাম বুঝলি? এটা গ্রেডের অঙ্ক দিয়েছে। তাহলে আমি এটাও শিখিয়েছিলাম কি করে গ্রেড সিস্টেমটা বের করতে হয়। তো দেখ, এটা দেখ আমি অঙ্কটা পড়ছি, বলছে মিস্টার PQ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট ইন এ প্রাইভেট কোম্পানি। অর্থাৎ মিস্টার PQ, এটা দরকার নেই, উপরে লেখা দেবো, পরে ফুকে নিবে, কোনো ব্যাপার না। মিস্টার PQ একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের জব লেগেছে, ঠিক আছে তো? এবার ও যখন জবে ইন্টারভিউ দিয়েছে, ওকে তখন বলে দিয়েছে তুমি কাল থেকে জবে জয়েন করো, তোমার স্যালারি প্রতি মাসে 7,500। ও তখন বলেছে আমার কি প্রতি বছর 7,500 করে পাবো? বলছে না, প্রতি বছর তোমার স্যালারি ইনক্রিমেন্ট হবে। কত টাকা করে? বলছে প্রতি বছর তোমার 50 টাকা করে ইনক্রিমেন্ট হবে। ভালো করে বুঝিস কিন্তু কথা, শুনিস মন দিয়ে। বলছে প্রতি বছর 50 টাকা করে ইনক্রিমেন্ট হবে, যতদিন না পর্যন্ত তোমার 9,500 হবে। বুঝতে পারলি তো? যেই 9,500 হয়ে যাবে, তারপর আবার অন্যরকম ইনক্রিমেন্ট হবে, যেটা অঙ্কে দেয়, ঠিক আছে তো? ভাব না, আজকে যদি কেউ যদি 10,000 টাকার কাজে ঢুকে, ও কি 10 বছর 20 বছর 10,000 টাকায় চাকরি করবে? একটা সময় পর তো ইনক্রিমেন্ট তো হবে, এটাই বলেছে। কিন্তু স্যার কাজে কবে ঢুকেছে বলে দিয়েছে 1/1/20, জানিস তো? 1/1/20 তে কাজে, বুঝতে পারছিস তো? এটা নিশ্চয়ই তোদের বলতে হবে না, একটা চার্ট করেও পাই দিয়েছি। আর এটা বলিস তোরা ক্লাস 11 এ এইগুলো ডিটেলস অনেক করেছি, ক্লাস 11 এ এটাই করে এই বলেছে। আমি আর ডিটেলস বললাম না, অঙ্ক করতে করতে বলবো। তার মানে প্রথমে তোরা ওয়ার্কিংস কর, প্রথমে ওয়ার্কিংসে যা, অঙ্কটা করতে হাফ পাতা লাগবে, তার নিচে ওয়ার্কিংস কর। ওয়ার্কিংসে কি লিখবি জানিস তো? লেখ বেসিক স্যালারি। কি লিখবি? বেসিক স্যালারি। ওয়ার্কিংসে 1 নম্বর নোট দিয়ে লিখবি বেসিক স্যালারি। কি লিখবো? বেসিক স্যালারি। ছোট ছোট কোশ্চেন করবো, সুন্দর সুন্দর ভাবে অ্যানসার দিবি। ছোট্ট ছোট্ট কোশ্চেন। বল আমাদের প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 21-22। আমাদের প্রিভিয়াস ইয়ার, সবাইকে বলি প্রিভিয়াস ইয়ার হচ্ছে 21-22। 21-22 মানে এটাকে যদি এক্সপ্লেন করতে বলি কি বলবি? বল। হ্যাঁ, 1/4/21 থেকে 31 মার্চ 22। নেক্সট কোশ্চেন, এই যে ভদ্রলোকের নাম, এমপ্লয়ির নাম কি ছিল? মিস্টার কি ছিল? PQ। তো PQ চাকরিতে কবে জয়েন করেছিল? বল, ডেট বলেছে 1/1/20, তাই তো? ও 1/1/20 তে কাজে জয়েন করেছে। যেদিন জয়েন করে সেদিন ওর স্যালারি কত ছিল? কত? 7,500, তাই তো? তারপরে দেখ, ওরা যে কোশ্চেনটা সেট করেছিল না, 7,500, তারপর 50, তারপর কত বলে 9,500, এই ছিল। মানে প্রতি বছর 50 টাকা করে ইনক্রিমেন্ট। কোন দিন ইনক্রিমেন্ট হবে? যেদিন কাজে ঢোকে ঠিক সেই দিন পরের বছর, তাই তো? তাহলে 1/1/21 কত জানিস? 7,550। তারপর 1/1/22 কত হয়েছে?
7,600, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? আমরা কোন স্যালারিটা নেব? অনলি 21-22 টাকা নেব, অন্য কিছু দেখব না। তাহলে বল ও এখানে দেখ 1/4/21 থেকে 31/3/22, তাহলে 21 সালে ও ক মাস স্যালারি পাবে? 9 মাস। মানে বুঝতে পারছিস তো? মানে এই পিরিয়ডটা মানে আমাদের প্রিভিয়াস ইয়ারে 9 মাস পাবে আর 22 এর পাবে 3 মাস। তার মানে এটা 9 মাস তো, আর এটা 3 মাস। কারণ কোনো কোশ্চেন থাকলে কর, এটা কোশ্চেন থাকা উচিত না, আমি এর ডিটেইলস অনেক বুঝিয়েছিলাম। কি বুঝতে পারছিস ব্যাপারটা? দেখ ভালো করে বোঝ, ডাউট থাকলে বলতে পারিস। কাজে ঢুকেছিল এই তারিখে 7,500, 50 টাকা করে বেড়ে এত হলো, তারপর 7,600 হলো। আমাদের পিরিয়ড কোনটা? এটা থেকে এটা 1/4/21, তো 1/4/21 কোনটার মধ্যে পড়ছে? এটা কি 1/4/21 এর মধ্যে পড়ছে? বল না। এটা 1/1/20 থেকে 1/1/21, 1/4/21 পড়ছে। আচ্ছা আরো ডিটেইলসে পড়েছি, দেখ আরো ডিটেইলসে পড়েছি, এটা অনেক অসুবিধা হয় আমি জানি। এটা হচ্ছে 1/1/20 থেকে কত অবধি? 1/1/21 অবধি, হ্যাঁ কি না? এটা কত অবধি? কোন ডেট? 1/1/21 থেকে 1/1/22 অবধি। আর এটা 1/1/22 থেকে 1/1/23। আমার কোন পিরিয়ড লাগবে? স্যার 1/4/21 থেকে লাগবে। বল না 1/4/21 এর মধ্যে পড়ছে নাকি এর মধ্যে নাকি এর মধ্যে? কোনটার মধ্যে? 1/4/21 এটার মধ্যে পড়ছে, তাই তো? তাহলে 1/4/21 থেকে 1/1/22 ক মাস? 9 মাসই হচ্ছে। তারপর এটা 3 মাস। এর চেয়ে ভেঙে আর বলা যাবে না, অনেক ডিটেইলসে বলে দিলাম, এটা অনেক ডিটেইলসে বলে দিলাম, ভেঙে বলে দিলাম, বুঝতে পারলি তো? তার মানে এক্সামে এত কিছু লিখতে হবে না, এগুলো কিচ্ছু করতে হবে না তোকে। এটা তো বোঝালাম বোঝানোর জন্য। 9 আর 3 তো 7,550 into 9 কত হচ্ছে? কত? 67,950। আর নিচেরটা টোটাল কত? 90,750। তুই বুঝতে পারছিস না? মাথায় ঢুকে দেখ, পড়া করে দেখে সবাই। কারণ বেসিক স্যালারি এ তো সোজা। এই বেসিক স্যালারিটা বিভিন্ন, এখানে যেমন বলেছে ইনক্রিমেন্ট কবে? জানুয়ারিতে, কোনো কোনো অঙ্কে ইনক্রিমেন্ট দেবে ডিসেম্বরে, কোনো কোনো অঙ্কে দেখবি ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছে ডিসেম্বর, সেপ্টেম্বর, এরকম বিভিন্ন ইনক্রিমেন্ট। ঠিক আছে তো? তো এগুলো দেখতে হবে ইনক্রিমেন্টের অঙ্কগুলো, কেননা পরীক্ষায় তোরা অনার্স করছিস, ইনক্রিমেন্ট আসবেই, এটা মাথায় রাখতে হবে। সুতরাং ইনক্রিমেন্টটা কিভাবে করলাম, যেই প্রসেসে আমি এগোলাম সেই প্রসেসে ব্যবহারই পারবি, কোনো সমস্যাই নেই। এটা টুকে নে, টুকে নিয়ে তাহলে এখানে লিখে দিই বেসিক স্যালারি কত লিখবি, এটা দেখে দেখে বসিয়ে দে। 90,750। কোন অঙ্কে বেসিক স্যালারি বলে দেবে পার মান্থ এত টাকা ইনটু 12 করে দিবি, আর কোন অঙ্কে এইভাবে করতে দিত, এই বাইরে কিছু থাকবে না। দেখেন বুঝে দেবো, এটা ওয়ার্কিংটা বুঝে দেবো। নেক্সট কি বলেছে? ডিএ। ডিএ মানে কি? ডিএনএস অ্যালাউন্সেস। তা ডিএ কত বলেছে বল? 3,600 টাকা পার মান্থ। লেখ ডিএ 3,600 ইনটু 12 কত হচ্ছে? 43,200 আউটারে। তারপর কি বলেছে? স্পেশাল অ্যালাউন্সেস। ঠিক আছে, এখন যদি খাতা থাকে না পাশে লিখে নে, যদি খাতা থাকে অ্যালাউন্সের লেখাগুলো ওখানে লিখে নে স্পেশাল অ্যালাউন্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ঠিক আছে, স্পেশাল অ্যালাউন্স এর ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। তাহলে 400 ইনটু 12। ঠিক আছে, এগুলো সব মুখস্থ করতে হবে, না হলে কিন্তু অঙ্ক পারবি না। নেক্সট কি বলেছে? বললাম না শুধু কপি করবে, সেম পরের অঙ্ক দেখ সেটাই করেছে যেটা বলছিলাম। ওন কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। কোন প্রভিডেন্ট ফান্ড বলেছে এখানে? রিকগনাইজ মানে আরপিএফ বলেছে। তাহলে কি কোন কন্ট্রিবিউশন বলেছে? ওন কন্ট্রিবিউশন। তো ওন কন্ট্রিবিউশন মানে কি? মালিকের কন্ট্রিবিউশন না কর্মচারীর কন্ট্রিবিউশন? মানে এমপ্লয়ের কন্ট্রিবিউশন। তো এমপ্লয়ের কন্ট্রিবিউশন কি স্যালারি শিটে আসবে? তাহলে কোন কন্ট্রিবিউশন আসবে? এমপ্লয়ার। তাহলে এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করেছে? কোশ্চেনে বলেছে এমপ্লয়ার কত কন্ট্রিবিউট করেছে? 13,500। তাহলে লিখবি কথাটা। আমি কি বলেছিলাম? কোন অঙ্ক পার্সেন্টেজ দিয়ে দেবে, কোন অঙ্কে টাকা দিয়ে দেবে। আগের অঙ্কটাই বোঝা। তাহলে এই অঙ্কে কি দিয়েছে? পার্সেন্টেজ না টাকা? টাকা দিয়েছে। টাকা দিলে কিভাবে করবি সেখানে আমি আগেরটাই বলে দিলাম। আরে একই অঙ্ক ঘুরি ফিরিয়ে দেয়, কিছু নেই কোশ্চেনে। তো এখানে কি লিখবো? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ। এখন তুই বলবি স্যার কিন্তু দেখবি অনেকে দেখবি পাতা উল্টো অঙ্ক করে,
কেউ যদি পাতা উল্টা অঙ্ক করে তখন দেখবে স্যার আপনি আগের অঙ্ক লেখা এমপ্লয়ার কন্ট্রিবিউট টু আরপিএফ ইন এক্সেস অফ 12% অফ স্যালারি, এই অঙ্ক কেন লিখলেন না? লিখবো কেন? কেন লিখবে? আমি ওই পার্সেন্টেজ দিয়ে করিনি। তাহলে বল কত টাকা কন্ট্রিবিউট করেছে? 13,500, তাই তো? ইনারে লিখবো, ইনারে এর থেকে মাইনাস করবো, কি জানিস কি মাইনাস করবো? 12%। কারণ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল করেই দিয়েছে, বলছে 12% অব্দি এক্সেম্ট হবে, সেই এক্সেম্টটা মাইনাস করবো, লিখবো 12% অফ স্যালারি। এবার যারা জানিস না তাদেরকে বলছি বল, আর যারা জানিস তাদেরকেও বলছি বল, এই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যে ক্যালকুলেশন হয় না, এখানে স্যালারি বলতে কি বোঝানো হয়? বেসিক প্লাস, না ভুল, একমাত্র বেসিক প্লাস অল অ্যালাউন্সেস হয় শুধুমাত্র রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এখানে হবে বেসিক প্লাস ডিএ প্লাস ফিক্সড পার্সেন্টেজ অফ কমিশন অন সেলস। ঠিক আছে তো? এখানে মানে কমিশন তো নেই, এখানে বেসিক আর ডিএ হবে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? তাহলে কত টাকা বেসিক? 90,750, আর ডিএ কত? 43,200। করে যেটা হবে তারপর কত পার্সেন্ট? 12% কর, 16,054। তাহলে 13,000 থেকে 16,074 বাদ দে। ভাই কন্ট্রিবিউটই করেছে 13,000, ও ছাড় পেয়ে যাবে বেশি, এটা কখনো পসিবল? তাহলে এটা কি হবে? নীল হবে, এক্ষেত্রে নীল হবে। মানে বলি স্যার এত মাথায় রাখতে পারবো না, নেগেটিভ বেরোলে ট্যাক্সে নীল করতে হয়, নেগেটিভ বেরোলেই নীল, নেগেটিভ বেরোলেই নীল। এখানে কখনো মাইনাস লিখতে পারবো না, নীল। বোঝা গেল? তারপর কি বলেছে বল? ইন্টারেস্ট ক্রেডিট, এটা তো নিজেই পাবি স্যার, আগের নম্বর সেম সেম দেখ, ইন্টারেস্ট ক্রেডিট আগে যেমন ছিল এখনো সমান হবে। লাইক ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ, লাইক ইন্টারেস্ট credited, like interest credited to RPF in excess of 9.5% per annum। তো বল দেখি কে বলবি এটা, মানে কি করে ক্যালকুলেশনটা কিভাবে করবো বল দেখি, প্রীতি বল দেখি কি করে করবো এটা। 2,640 বাই 11 into 1.5, এই তো এটাই হবে, এটাই হবে, ঠিক বলেছে, এটা হবে। করে ফেল, করে বল কত হচ্ছে? 360 বাইরে। দেখ কিছু কিছু আইডিয়া করতে অঙ্কগুলো, আরে তুই যত অঙ্ক করবি না, হাতে ধরে যত অঙ্ক করবি, কনফিডেন্স কত বিল্ড হবে। ঠিক আছে তো? আর যদি অঙ্ক না করিস তাহলে কনফিডেন্স আসবে না, অঙ্ক করলেই তুই বুঝতে পারবি। হয়ে গেল তো? দেখ পয়েন্টগুলো দেখতে কি হচ্ছে, এ যেমন দেখ আগের অঙ্কের সঙ্গে এই অঙ্ক কি কি আলাদা পেলি? ওই বেসিক স্যালারিটা আলাদা করে ট্রিটমেন্ট করতে হলো, আর কি প্রভিডেন্ট ফান্ডের আলাদা হলো, আর কি স্পেশাল অ্যালাউন্স নতুন এসছে, তিনটে নতুন এসছে আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের তিনটে নতুন এসছে। তারপর কি বলেছে দেখ পর, জি নম্বর পয়েন্টটা পর, আর রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার অ্যাট কলকাতা। মানে কোম্পানির মালিক এমপ্লয়িকে একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে। আমার প্রশ্ন হলো অ্যাকোমোডেশনটা কি নিজের বাড়িতে থাকতে দিয়েছে না ভাড়া বাড়িতে? পর পাশে পড়, পাশে পড়, এখানে পড়ে কি বুঝতে পারছি এটা নিজের বাড়ি না ভাড়া বাড়ি? নিজের বাড়ি, একদম ঠিক। ভাড়া বাড়ি হলে এখানে বলেই তো রেন্ট পেড, কোথাও বলেছে না, নিজের বাড়ি। নিজের বাড়ি কি করে করলাম স্যার? ওই ওয়ার্কিংস করতে হবে, আবার আগের মতন কর, ওয়ার্কিংস কর, ওয়ার্কিংসটা করতে হবে, ওয়ার্কিংস কর, নিচে কর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, লেখ। ওই আগে যে ভিডিওগুলো আছে জাস্ট নোটগুলো একবার দেখলেই বুঝে যাবে, কারণ একই টাইপের অঙ্ক বারবার পাবে, একই টাইপের অঙ্ক বারবার। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তাহলে কি লিখবি? এটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি? কি বললি? নিজের বাড়ি। নিজের বাড়ি হলে কি নিয়ম? কোন শহর? এখানে শহরের নাম কি দিয়েছে? কলকাতা। তো রুল বলেছিল যদি 10 লাখ হয় 7.5, 10 থেকে 25 হলে 10, 25 এর বেশি হলে 15। আমি আরো শর্টকাট ঠিক আমি আগের দিন যেটা বলেছি সেটা বলেছি। আরে তুই কোশ্চেন পড়ে দেখি মেট্রো সিটি কি মেট্রো সিটি, যদি মেট্রো সিটি হয় তাহলে 25 মারবি, মানে সরি মেট্রো সিটি হলে 15, মেট্রো সিটি হলে 10। আরো শর্টকাট করে দিলাম, মেট্রো সিটি হলে 15, মেট্রো না হলে 10। কলকাতা কি মেট্রো, তাই 15, তাই না? 15% অফ স্যালারি। তাই তো 15% অফ স্যালারি। এখানে স্যালারি বলতে কি বোঝায়?
কি বলেছিলাম স্যার বেসিক প্লাস অল অ্যালাউন্সেস, তাহলে বেসিক বলতে এই টাকাটা, অল অ্যালাউন্স মানে এটা আর এটা, আর তো কিছু নেই, আর কিছু আছে না, তাহলে এখানে কি লিখবি বেসিক কত ছিল, বেসিক ছিল 90,750, অ্যালাউন্সেস কি ছিল 43,200 আর 4,800 করে যেটা হবে তার উপর কত পার্সেন্ট 15% করেছে, কুড়ি কত দাঁড়াচ্ছে 20,812.5 মানে 20,800 কেন এই আর কি বলেছিল দেখি 20 আর কি দিয়েছে বলছে ফার্নিচার 15,000 টাকায়, ফার্নিচার কে দিয়েছে মালিক দিয়েছে, আমি বললাম মালিক যদি ফার্নিচার দেয় তার উপর কি হয়, মালিক যদি ফার্নিচার দেয় তাহলে তার উপর কি করতে বলেছিল 10% ডেপ্রিসিয়েশন, তাহলে কি লিখবি যোগ দিয়ে লিখবি কস্ট অফ ফার্নিচার 10%। না আমি তুই যে কথাটা বলেছিস আমি সেই কথাটাই আসবো, তুই যেই লাইনটা পড়েছিস লাস্ট লাইনটা পড়িস, তার আগের লাইনটা পড়, তার আগের লাইনটা পড়, তুই যেই লাইনটা পড়িস সেই লাইনটাই বলি কি বলবো এরপরে বলবো, এখানে যোগ দিয়ে লেখ কস্ট অফ ফার্নিচার কত 15,000 টাকার উপর 10% কত হয় 1500। আর কি বলেছে বলেছে সাম ফার্নিচার, তুই এই কথাটা বলছিস এবার সেটা বলছি, সাম ফার্নিচার হায়ার বাই দ্য কস্টিং সরি বাই দ্য কোম্পানি 200 টাকা পার মান্থ, ঠিক আছে, কিছু ফার্নিচার ভাড়া করে দিয়েছে, তাহলে যেটা নিজের ছিল তার উপর 10% আর যেটা ভাড়া করেছে সেটা আসবে, এবার কি লিখবে হায়ার চার্জেস অফ ফার্নিচার, পেয়েছিস তুই কোশ্চেন যেটা চেয়েছিলি, হায়ার চার্জেস অফ ফার্নিচার 200 × 12 2400 টোটাল 20,813 1500 আর 2400 কত হচ্ছে 24,713। এখানে লিখো পারকিউজিটস বলে হেডিং দেবে, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 কি লিখবো রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, কত টাকা 24,700 টাকা, সেকশন লিখতে পারি আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 রোমান 1, বুঝা গেল, তাহলে এটা কি সত্যি কি নতুন পয়েন্ট পেয়েছিস, আগের পয়েন্ট আগের কোশ্চেন যেটা ছিল সেই পয়েন্টকে অতুলে দিয়েছি, জি হয়ে গেল, এই চেকটা পড়ছি, এটা তোরা নিজের মানে বোঝার চেষ্টা কর, এটা কার্ড দিয়েছে, আমি বললাম কার্ড প্রতিটা অঙ্কে দেবে, আগের অঙ্ক দিয়েছে অঙ্ক দিয়েছে, হিজ এমপ্লয়ার প্রোভাইডেড উইথ আ কার, ঠিক আছে, তার এমপ্লয়ার একটা কার প্রোভাইড করেছে, সঙ্গে কি দিয়েছে সঙ্গে একটা ড্রাইভারও দিয়েছে, দেখ লিখে দিয়ে ড্রাইভার, দেখেছিস তো ভালো করে পড়, হিজ এমপ্লয়ার প্রোভাইডেড উইথ আ কার, ঠিক আছে, মানে যে কারটা দিয়েছে সঙ্গে একটা ড্রাইভারও দিয়ে দিয়েছে, কারের ইঞ্জিন ক্যাপাসিটি কত বলেছে মানে 1.6 এর বেশি। এবার আমাকে জানতে হবে কারের পেছনে খরচ কে করছে, পর দেখ কিছু বলেছে বলেছে স্যার লাস্টে বলেছে কারের পেছনে খরচা করছে, এবার বল কারটা কি পারপাসে ব্যবহার করা হচ্ছে, মানে আগের পয়েন্টটাই আমি তুলে দিয়েছি, আমি বলেছি প্রতিটা অঙ্কে ওই আগের পয়েন্টটাই দেয়, তোদের সিলেবাসে ওটাই বেসিক্যালি দেয়, বেসিক্যালি দেবে কি 1.6 বা 1.6 এর বেশি, দেবে কি বোথ পারপাস, দেবে কি মালিক দিয়েছে গাড়ি, দেবে কি খরচ করেছে মালিক, সবই মালিক করবে, এটাই বলে দেবে, আর তুই আমি বলে দিচ্ছি কি কোশ্চেন সেট করে না, তার মানে যে বাকিগুলো সেট করবে না বলছি না, ম্যাক্সিমাম অঙ্ক এরকমই থাকে, বাকিগুলো তো পারিয়েছি, বাকিগুলো তো আরো মানে আলোচনা করে দেবে, তাহলে এক্ষেত্রে কি হবে 1.6 এর বেশি হলে কি শিখেছিলাম বল 2400, এগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে কি লিখবি কার 2400 প্লাস 900 ইন্টু 12 মানে 39,600, ঠিক আছে হয়ে গেল। তারপর কি বলেছে, আচ্ছা আমি যেদিন তোদের ফ্লাক্স পড়িয়েছিলাম মানে পারকিউজিট যেদিন পড়িয়েছিলাম আমি পারকিউজিটের একটা ডেফিনেশন ছোট্ট একটা ডেফিনেশন বলেছিলাম, কি বলেছিলাম পারকিউজিট কাকে বলে, বলেছিলাম এক্সট্রা বেনিফিট গিভেন বাই দ্য এমপ্লয়ার টু হিজ এমপ্লয়ি, তাই তো, মানে এমপ্লয়ারের কাছ থেকে মানে মালিকের কাছ থেকে কর্মচারী যদি কোনো এক্সট্রা বেনিফিট পায় তাকেই বলে পারকিউজিট, এটাই বলেছিলাম এক্সট্রা বেনিফিট মানে এই স্যালারি অ্যালাউন্সেস এইগুলো ছাড়া যদি কোনো বেনিফিট পায় তাকে বলা হয় পারকিউজিট, যেমন কি দেখ না এটা তো এক্সট্রা বেনিফিট পেয়েছে,
স্যালারি তো পাবেই প্রতি মাসে, অ্যালাউন্স তো পাবেই প্রতি মাসে, প্রভিডেন্ট ফান্ড এগুলো পাবেই, এছাড়াও থাকার জায়গা পেয়েছে, এটা এক্সট্রা বেনিফিট। এটাকে পার্কুইজিট মানে এক্সট্রা বেনিফিটকেই বলা হয় পার্কুইজিট। এই এক্সট্রা বেনিফিটটা কে দেবে? মালিক দেবে, তাই তো? মালিক দেবে, কোম্পানি দেবে। তো এখানে দেখ কি বলেছে, ফলোইং এক্সপেন্সেস অফ মিস্টার পি কিউ আর বন্ড বাই এমপ্লয়ার। কি বলেছে মানেটা বোঝার চেষ্টা কর। এই যে নিচে যে কিছু তিনটে খরচ দিয়ে, খরচগুলো কে করেছে? মালিক করেছে। কার খরচ? এমপ্লয়ির খরচ। প্রথমে বলছে এলআইসি প্রিমিয়াম, মানে এলআইসি, তাহলে বুঝতে পারছিস তো, মানে যে এমপ্লয়ি তার এলআইসি টাকাটা মালিক দিয়ে দিয়েছে, তাহলে কি এটাকে পার্কুইজিট বলতে পারি, হ্যাঁ কি না? বুঝতে পারলি আমার কথাটা? বুঝছিস? দেখ কোনো এর জন্য কোনো নোট পড়তে হবে না, আমি বলেই দিলাম পার্কুইজিট জিনিসটা কি, এমপ্লয়ের কাছ থেকে বেনিফিট। তাহলে এটা কার এলআইসি? স্যার এমপ্লয়ির এলআইসি। কে দিয়েছে? এমপ্লয়ার দিয়েছে, তার মানে বেনিফিট পার্কুইজিট আসবে। তো তুই লিখতে পারিস তো, এলআইসি প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার। বল এর জন্য কি নোট পড়তে হবে? এলআইসি প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার। এখন তো তোদের মনে হয় অনেকের মনে একটা কোশ্চেন চলে আসছে যে স্যার ধরো এরকম কোশ্চেন করলো, এলআইসি প্রিমিয়াম ধরুন এমপ্লয়ার দিয়েছে বলে আপনি বলেন পার্টি, যদি বলতো এলআইসি প্রিমিয়াম পেড বাই এমপ্লয়ি, ওটা 80 তে চলে যায়, 80 তে যাবে। যখন 80 আলোচনা করব বলবো। আমি সমস্ত কিছুর ডবল এফেক্টটাও বলছি, অন্য জায়গায় কি হতে পারে, এ দিলে কি হবে, ও দিলে কি হবে। আচ্ছা তারপর কি বলেছে বল, টেলিফোন বিল। নোট লিখিয়েছিলাম একটা ছোট্ট একটা নোট লিখেছিলাম ক্লাস 11 এর স্টুডেন্টদের, প্রচুর এমসিকিউ আসছে কোশ্চেনটা, এমসিকিউ এসে কি আসতো, টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার, এটাকে বলা হয় ট্যাক্স ফ্রি পার্কুইজিট। ট্যাক্স ফ্রি পার্কুইজিট অর্থাৎ এটা মালিকই দিয়েছে কিন্তু এর উপর কোনো ট্যাক্স পাই। টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার ট্যাক্স ফ্রি পার্কুইজিট। কি লিখবি? টেলিফোন বিল ব্র্যাকেটে লিখবি ট্যাক্স ফ্রি পার্কুইজিট। নোটে লেখানো আছে, একটা পাতায় নোট দিয়েছিলাম দিয়েছিলাম কোনগুলো ট্যাক্স ফ্রি পার্কুইজিট, তাহলে তোদের সব করতে হবে। ট্যাক্স ফ্রি পার্কুইজিট ব্র্যাকেটে লিখবি ট্যাক্স ফ্রি পার্কুইজিট হচ্ছে টেলিফোন বিল। তাহলে নীল হয়ে গেল। কি বুঝতে পারছিস তো? এরকমই তো সব পরীক্ষায় এক একটা করে পয়েন্ট দেবে। তার বলছে কি ওয়েজেস অফ সুইপার ফর হিজ রেসিডেন্স। ভাব বোম্বেতে একজন এমপ্লয়ি, শুনতে পাচ্ছিস তো? এখানে আমাদের ধর জেন প্যাক কোম্পানি আছে কলকাতায়, নিউ টাউনে জেন প্যাক কোম্পানি, এখানে চাকরি পেয়েছে, নিউ টাউনে চাকরি পেয়েছে, কিন্তু ও থাকে বোম্বেতে, ওইখানে এসে থাকছে তো ওকে মালিক একটা ঘর দিয়ে দিয়েছে, বলে নাও ঘর দিয়ে দিলাম, তুমি এখান দিয়ে অফিসে যাতায়াত করবে। এবার ও তো একাই থাকে, ঘর ধর তো বুঝতে পারলি, একটা সুইপার লাগবে তো বা সার্ভেন্ট লাগবে তো। ও মালিককে বললো আমি তো কে করবে ঘরের কাজ বাজ, তখন মালিক বললো ঠিক আছে আমি তোমাকে একটা সার্ভেন্টের ব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে একটা সুইপারের ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থাটা তখন এমপ্লয়ি বললো তুমি না ব্যবস্থা করেছো, টাকাটা কে দেবে? ও বললো টাকাটা আমি দেবো, মালিক বললো টাকাটা আমিই দেবো। তারপরে এটা কি বেনিফিট কি বেনিফিট না? তাহলে কোথায় আছে পারফেক্ট সাইজ? এবার আমি যে কথাটা বললাম ম্যাচ করার চেষ্টা করি কোশ্চেনের লাইনের সঙ্গে। কি বলেছে? ওয়েজেস অফ সুইপার ফর হিজ রেসিডেন্স 200 টাকা পার মান্থ। উপরে কি বলেছিল? খরচা কে করবে? এমপ্লয়ার। তাহলে পার্ট এর মধ্যে লিখে দে ওয়েজেস অফ সুইপার 200 × 12 2400। হলো? হয়েছে? তিনটে পয়েন্ট হলো। এরপরে কি আছে দেখ, বলেছে মিস্টার পি কিউ। পি কিউটাকে এমপ্লয়ার না এমপ্লয়ি? এমপ্লয়ি। ইনকার দা ফলোইং, মানে এমপ্লয়ি খরচ করেছে দুটো। কি খরচ করেছে? পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা কন্ট্রিবিউট করেছে, আর কি করেছে? এলআইসি প্রিমিয়াম দিয়েছে ওয়াইফে। তাহলে এটা কি স্যালারির মধ্যে আসা উচিত? কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। আমি বললাম তো এমপ্লয়ি আসবে না এটা। ব্যাস স্যার শেষ। আর কিছু আছে পয়েন্ট? শেষ, অঙ্ক শেষ। দেখি স্যালারিতে কি অঙ্ক আসে। স্যালারির অঙ্ক ইজিলি পেরিয়ে যাবে, কিচ্ছু না, তোকে শুধু ওই যে নোটগুলো একটু পড়তে হবে, একটু পড়তে হবে, কিছু নেই স্যালারি, কিচ্ছু নেই স্যালারি, জাস্ট নোটগুলো একটু পড়তে হবে। টোটাল কর দেখ কত হচ্ছে। বল টোটাল কত হচ্ছে? 2,08,323। 2,08,323।
এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে কি করবো? ডিডাকশন একই কথা, লেস ডিডাকশন আন্ডার সেকশন 16, একটাই ডিডাকশন আসবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। আন্ডার সেকশন 16 আই এ কত টাকা? 50,000 টাকা। বাদ দিয়ে দে, অঙ্কটা শেষ। পরের ক্লাসে আজ কি বার বলতো? বুধবার না? শুক্রবার কিন্তু পড়া ধরবো, ঠিক আছে? কি পড়া ধরবো? এই স্যালারি রিলেটেড পড়া ধরবো। কিন্তু অঙ্ক করবো, আমি বলবো বল এটা কোথায় যাবে বলতে হবে কিন্তু, হ্যাঁ জিজ্ঞাসা করবো কিন্তু, তাহলে খুব সুবিধা হবে। ইনকাম অফ স্যালারি বল কত হলো বাদ দিয়ে? 1,58,330। শেষ, 1,58,330। বুঝতে পারলি? টুকে নে এটা। এরপরের অঙ্কটা, এটা সিইউবিকম অনার্স ছিল 2005 আর 2007 এ। বলছে ফ্রম দা ফলোইং পার্টিকুলারস কম্পিউট টোটাল ইনকাম, আবার বলছি টোটাল ইনকাম এক্সামে দেবে না, এটা দিয়ে দেবে ইনকাম ফ্রম স্যালারি অফ মিসেস রয় ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 21-22 দিয়েছে, বাট এটা 22-23 থাকবে কোশ্চেনে। হু ইজ ওয়ার্কিং ইন আ পার্টনারশিপ ফার্ম, যেখানে পার্টনারশিপ ফার্মে কাজ করছে, ঠিক আছে? বলছে বেসিক পে অ্যাজ পার স্কেল, দেখ এটাও কিন্তু স্কেলের অঙ্ক দিয়েছে, তার মানে স্কেল দিয়ে দিলে আগে সাজিয়ে নিতে হবে দেখো অঙ্কটা, তারপর যা দিয়েছে তো ঠিক আছে। কোশ্চেনটা দেখলাম তো, একটা করে করবো। আগে ওয়ার্কিং সে যা, সবার প্রথম ওয়ার্কিং সে যা কি লিখবি? বেসিক স্যালারি। ওয়ার্কিং সে গেলে বেসিক স্যালারি, ঠিক আছে? আমাদের প্রিভিয়াস ইয়ার কথা বললাম আগের অঙ্কটায় 21-22, তার মানে 1/4/20 থেকে, সরি 1/4/21 থেকে 31/3/22, এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? চাকরিতে জয়েন করতে কবে? ভদ্রলোক 1/1/18। আচ্ছা, ওর স্কেলটা কেমন ছিল? 10,000, 500, 13,000 আর 800, 17,000। মানে বুঝতে পারলি কি দিয়েছে? এই যে মিসেস রয় 10,000 টাকাতে চাকরিতে ঢুকেছিল, 10,000 টাকায় চাকরিতে ঢুকেছিল, তারপর প্রতি বছর 500 টাকা করে বাড়ছে, যতদিন না পর্যন্ত 13,000 টাকা হবে প্রতি বছর 500 করে বাড়বে, তারপর 13,000-এ রিচ করার পর তারপর 800 করে বাড়বে, তারপর 17,000-এ গিয়ে থাকবে, তারপর এরকম ভাবে কন্ডিশন দিচ্ছে। এটা স্কেল, এটাকে বলে স্কেলের অঙ্ক। তার মানে ও চাকরিতে জয়েন করেছে কবে? 1/1/18, ঠিক আছে? 1/1/18-তে জয়েন করেছে, ওর তখন মাইনা ছিল 10,000 টাকা, তারপর ঠিক 1 বছর পর মাইনা বেড়েছে, 1/1/19-এ হয়েছে ওর কত? 10,500 টাকা। 1/1/20-তে কত হয়েছে? 11,000 টাকা। 1/1/21-এ কত হয়েছে? 11,500 টাকা। 1/1/22-এ কত হয়েছে? 12,000 টাকা। লাস্ট করবো 1/1/23-এ কত হয়েছে বল? 12,500 টাকা। কেউ যদি ডাইরেক্ট বুঝতে পারিস যে কোন কোন বছরটা নিয়ে করতে হবে তো ঠিক আছে, ওকে। আর যদি বুঝতে না পারিস তার জন্য এই রুলটা এর আগেরটা লেখালাম। কি বলবো? 1/1/18 থেকে 1/1/19, 1/1/19 থেকে 1/1/20, 1/1/20 থেকে 1/1/21, 1/1/21 থেকে 1/1/22, 1/1/22 থেকে 1/1/23। তাহলে আমাদের কোনটা দরকার? 1/21/22 দরকার, মানে 1/4/21 থেকে 31/3/22, মানে কোনটার মধ্যে পড়ছে? 1/4/21 বল কোন টাকাটা এর মধ্যে? কোন টাকা? 1/4/21 11,500, এই 11,500, তাই তো? তাহলে 11,500-এর সঙ্গে ক মাস গুণ করতে হবে বলতে পারবি? 9 মাস। এর সাথে 9 মান্থ গুণ হবে, আর এর সাথে 3 মান্থ গুণ হবে। আমি দেখ যত অঙ্ক আস্তে আস্তে ক্লিয়ারিটি চলে আসবে, এই লেখাগুলো দরকার হবে। প্রথম অঙ্ক বলে লিখি যাতে বুঝতে যাতে অসুবিধা না হয়। তাহলে বেসিক স্যালারিটা কত হবে স্যার? 11,500 ইনটু 9 প্লাস 12,000 ইনটু 3। কত হচ্ছে টোটাল করে বলেন?
1,39,500 ওয়ার্কিংসে করবি, ওয়ার্কিংসে করে এখানে লিখে দিবি বেসিক স্যালারি 1,39,500 টুকে নিবি বুঝতে হবে। বুঝে দেবো? এবার পর ডিআরএস অ্যালাউন্সেস দিয়ে লাইক দিয়ে 75% অফ বেসিক পে মানে 1,39,500 উপর কত পার্সেন্ট? 75% ফর কত হচ্ছে বল? 1,04,625। তারপর অ্যালাউন্সেস, এবার অ্যালাউন্সেস দিয়ে জানিস তো কার অ্যালাউন্সেস নাম শুনেছিস তো? কার অ্যালাউন্সেস ভিডিওতে পরিষ্কার ভাবে লেখা ছিল, দেখি অ্যালাউন্সেস ভিডিওতে কার অ্যালাউন্সেস লেখা ছিল। তাহলে কার অ্যালাউন্সেস কত টাকা করে দিয়েছে? 1800 টাকা পার মান্থ। দেখে নে ওখানে নোটে কি লেখা ছিল, কার অ্যালাউন্সেস লেখা ছিল কিছু? তো ধর এখানে কি বলে যে কার অ্যালাউন্সেস, এমনি নোট তো লেখা ছিল, নোটে কি লেখা ছিল? আমি বলেছিলাম অ্যালাউন্সেস তিন ধরনের হয়, তিন ধরনের হয়। কি কি অ্যালাউন্সেস? একটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, আগের দুটো অঙ্ক সবই তো ফুললি ট্যাক্সেবল পেলি, আগের দুটো অঙ্ক পুরোপুরি ফুললি ট্যাক্সেবল পেয়েছি। কার অ্যালাউন্সেসটা হচ্ছে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। কেন এই ব্যাপারটা কি বুঝিয়ে দিচ্ছি, মানে যতটা বোঝানো সম্ভব। কার অ্যালাউন্সেস, কার অ্যালাউন্সটা কেন দেবে, মানে কোম্পানি যে এমপ্লয়ি কাজ করে তাকে কার অ্যালাউন্সেস কেন দিয়েছে? কেন দিয়েছে কার অ্যালাউন্সেস? ওকে দিয়েছে অফিসের কাজ করার জন্য। তো কমন ব্যাপার, ও নিজের পার্সোনাল কাজ করার জন্য কার অ্যালাউন্স দেবে না, অফিসের কাজ করার জন্য কার অ্যালাউন্সেস দেবে। তাহলে কার অ্যালাউন্স যত টাকা দিয়েছে দেখতে হবে অফিসে কত খরচ হয়েছে, সেটা এক্সাম্পশন। কি বললাম বুঝে? কমন ব্যাপার। তাই কার অ্যালাউন্সেস হচ্ছে কি অ্যালাউন্সেস। যদি অন্য কোনো ক্লাস হতো, মানে যদি এমসিকিউ প্যাটার্নে কোনো কোশ্চেন হতো তাহলে দিত কার অ্যালাউন্সেস কি ধরনের অ্যালাউন্সেস, তখন বলতে হতো কার অ্যালাউন্সেস পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। কেন পার্টলি ট্যাক্সেবল? দেখ না, কোম্পানি তোকে 1800 টাকা দিয়েছে তাই তো, কিন্তু তুই কোম্পানির থেকে 1800 টাকা নিয়ে তুই খরচ করলি কত টাকা? অফিস কোম্পানির জন্য কত খরচ করিস? 1600। তাহলে 1800 থেকে তুই 1600 বাদ দিয়ে দিবি, তাহলে 200 টাকা তো তোর পকেটে বেঁচে গেল। এর উপর 200 টাকা পকেট তোমার পকেটে বেঁচে গেছে, তার উপর গভর্নমেন্ট তোর থেকে ট্যাক্স নেবে। এটা হচ্ছে পার্টলি ট্যাক্সেবল। কাকে বলে পার্টলি? যদি কোনো কিছু বাদ যায় তাকে বলে পার্টলি। আর আগে কোনো কিছু বাদ গেছিল না, তাই বললি। তাহলে কি লিখবো বল? কার অ্যালাউন্সেস। মাথায় ঢুকলো কার অ্যালাউন্সেসটা কি হবে? তাহলে কার অ্যালাউন্সেস দেখ দু রকম করতে পারিস, যেটা তোদের বেটার লাগবে। কোম্পানি তোকে দিয়েছে কত? 1800, কিন্তু অফিসের পারপাসে, অফিস পারপাসে কত খরচ করেছিস? 1600। তাহলে স্যার 1800 থেকে 1600 বাদ দিয়ে ইনটু 12 করতে পারিস। এক আগে দেখে নে এটা। আর কি করতে পারিস? আর একটা কি করতে পারিস, অনেকে এটা করে 1800 ইনটু 12 করলো, পরে একটা অ্যামাউন্ট হলো, তার থেকে এক্সেমশন হবে 1600 ইনটু 12 একটা অ্যামাউন্ট। বুঝলি ব্যাপারটা? যেটা ভালো লাগবে, কোনটা ঠিক? দুটোই ঠিক, যেটা ভালো লাগবে সেটা করো। কি বললাম বুঝতে পারলি? দিয়ে দিলাম, যেটা ইচ্ছা সেটা কর, যেটা ইচ্ছা সেটা কর। কি 200 ইনটু 12 করছিস? আমি লিখছি 1800 ইনটু 12। আমি এটা লিখছি মানে তোদের লিখতে হবে কোনো কথা নেই, আমি বললাম এটাও করা যায়। 1800 ইনটু 12 লিখলাম, ঠিক আছে? পেয়েছে 1800 ইনটু 12 মানে 21600 টাকা। আর এক্সেমশন লিখবো, এক্সেমশন বলেই কথা লিখবো। এক্সেমশন কত টাকা করে এক্সেমশন পাবে? কার দেখ আমাকে দেখতে হবে কার অ্যালাউন্সেস কোন অ্যালাউন্সের মধ্যে পড়ে, পার্টলি না ফুললি না এক্সেমশন। পার্টলি
এবার পার্টলি অ্যালাউন্সকে আবার দুভাগে ভাগ করা যায়। কেমন? কিছু পার্টলি অ্যালাউন্স থাকে তার একটা লিমিট করা আছে, আবার কিছু পার্টলি অ্যালাউন্স আছে অফিসিয়াল পারপাসে খরচ। কার অ্যালাউন্স হচ্ছে এমন এক ধরনের পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল পারপাসটাকে দেখা হবে। বুঝা গেল তো? তাই এক্ষেত্রে এক্সেপশন হবে অফিস পারপাসে যত খরচ করেছে। কত করেছে অফিসে? 1600। তো 1600 ইনটু 12 করে কত হয়? 19,200। 19,200 বাদ দিয়ে মানে 2,400 হচ্ছে না? তাহলে বোঝা গেল কার অ্যালাউন্সেস। আমি না এখানে একটা স্টার মেরে দিলাম। কেন স্টার মারলাম? কারণ কার অ্যালাউন্স হচ্ছে এত একটা ইম্পর্টেন্ট টপিক, এটা থাকে মোটামুটি তুই পেজ উল্টালে কার অ্যালাউন্সটা পাবি, এই জন্য আমি স্টার মারলাম। মানে এটা স্টার মারলাম মানে এক্সামে আসবে বলছি না, এটা স্টার মারলাম মানে এক্সামে আসবে বলছি না, বলছি এরকম টাইপের আইটেম পেতে পারিস। মেডিকেল অ্যালাউন্সেস। মেডিকেল অ্যালাউন্স জিনিসটা কি? মেডিকেল অ্যালাউন্স হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্স, জানিস তো, এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল। নোটে লেখানো ছিল, দেখবি ফুললি ট্যাক্সেবল লেখা ছিল মেডিকেল অ্যালাউন্সেস, ঠিক আছে তো? আর ফুললি ট্যাক্সেবল কাকে বলে? ফুললি ট্যাক্সেবলে কি কোনো এক্সেপশন পাওয়া যায়? তাহলে পাশে দেখ লিখে দিয়েছে মেডিকেল পারপাসে এত টাকা খরচ করা হয়েছে, তা ওটা বেকার কথা দিয়েছে, ওটা কোনো কাজে লাগবে না, বেকার দিয়েছে। তাহলে কি লিখবো? মেডিকেল অ্যালাউন্সেস। কত টাকা মেডিকেল অ্যালাউন্সেস? 600 ইনটু 12 মানে 7,200 টাকা। নেক্সট কোশ্চেন কি দিয়েছে? এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস। কি তখন বলছিলাম না কত ধরে এন্টারটেইনমেন্ট বলছিলাম, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স জিনিসটা কি জানিস? কাস্টমার মানে কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তাদের এন্টারটেইন করার জন্য অ্যালাউন্স দিচ্ছে। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স কি অ্যালাউন্স পড়ে? ফুললি না পার্টলি না এক্সেম্পটেড বলতে পারবি? এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। কি অ্যালাউন্সেস? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ঠিক আছে তো? এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের উপর এক্সেম্পশন তখনই পাবে যদি তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি হও, আর যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হও তাহলে ফুললি ট্যাক্সেবল। কি বললাম? গভর্নমেন্ট হলে এক্সেম্পশন পাবো, আর নন গভর্নমেন্ট হলে কোনো এক্সেম্পশন পাবো না। তাহলে এটা কি এমপ্লয়ি, গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট? বল। নন গভর্নমেন্ট, ঠিক আছে। আর এখন তোরা বলবি স্যার খুঁজে পাচ্ছি না গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, তারপরে নন গভর্নমেন্ট। ও পার্টনারশিপ ফার্ম বলেছে, গভর্নমেন্টের কথা বলেনি। আরে গভর্নমেন্ট এমপ্লয়ি তো অ্যাটলিস্ট বলে দেবে গভর্নমেন্ট এমপ্লয়ি, কিছু বলেছে না, ঠিক আছে। নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাই কি লিখবো এটা বল? এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স কি অ্যালাউন্সেস? ফুললি ট্যাক্সেবল। তাহলে এগুলো কিন্তু পড়তে হবে। তাহলে পরের দিন কি করবো জানিস তো? আমি একটু জিজ্ঞাসা করবো, বল দেখি খাতা কয়েকটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সের নাম বল, কয়েকটা পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সের নাম বল, এগুলো জিজ্ঞাসা করবো, ঠিক আছে। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স কত হবে? 700 ইনটু 12 8,400 টাকা। তার মানে এটাও না তোর মেডিকেল অ্যালাউন্সটা স্টার মারলাম কারণ এগুলো পড়বি, মানে এইগুলো ম্যাক্সিমাম অঙ্কে থাকে, তাই এগুলো স্টার মারলাম। যেগুলো স্টার মারলাম মানে এগুলো পড়ে নিবি, এগুলো থাকে প্রতিটা অঙ্কেই থাকে। তারপর কি বলেছে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। বল এটা তো পারবো, কোনো কিছু পারি আর না পারি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সটা পারবো, তাই তো? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হচ্ছে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, এটা পার্টলি ট্যাক্সেবল। কিন্তু এই যে এটা কি অ্যালাউন্স, দেখ কার অ্যালাউন্সটা কি বললাম? পার্টলি ট্যাক্সেবল, চিলড্রেনও পার্টলি ট্যাক্সেবল। তো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সটা কি বলতো? এই কার অ্যালাউন্সের উপর কি হয়? অফিস পারপাসে খরচটা এক্সেম্পশন পাওয়া যায়, কিন্তু চিলড্রেনে সেরকম। চিলড্রেনের রুলটা কি? লিমিট বেঁধে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে পার্টলি ট্যাক্সেবলটা দুটো ভাগ আছে, পার্টলি ট্যাক্সেবলের দুটো ভাগ আছে, কিছু হচ্ছে অফিস পারপাস আর কিছু লিমিট। তাহলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হচ্ছে লিমিট বেঁধে দিয়েছে। তো চিলড্রেনের লিমিট কত বড় করা আছে? ম্যাক্সিমাম দুজন চিলড্রেন 100 টাকা করে প্রতি মাসে, এটা হচ্ছে রুল। তাহলে কি লিখবো? চিলড্রেন, এটাও স্টার মার্কস, এটাও থাকে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত টাকা করে চিলড্রেন, মানে সরি কটা চিলড্রেন ছিল শুধু এখানে? 3টে চিলড্রেন ছিল, বলছে 150 টাকা পার মান্থ ফর ইচ অফ হার 3 চিলড্রেন। আচ্ছা তোদের বইতে 90 আছে, আমি 150 করছি, কারণ এই বইতে আমি যে বইটা করছি সেই বইতে 150 আছে, ঠিক আছে তো? 150 টাকা করে প্রতি মাসে, তাই তো? 150 টাকা করে প্রতি মাসে ফর ইচ অফ হার 3 চিলড্রেন, ঠিক আছে। ফর ইচ মানে একজনের জন্য 150 টাকা, তাহলে 3 জনের জন্য কত হবে? একজনের জন্য 150 টাকা, 3 জনের জন্য কত? 450 ইনটু 12 করে দেব। মাইনাস করব এক্সেম্পশন, কত টাকা করে এক্সেম্পশন পাওয়া যাবে? 100 টাকা করে।
আচ্ছা কজন চিলড্রেনের জন্য এক্সামশন পাবো? দুজন। দেখ এই এমপ্লয়ি যদি 4টে চিলড্রেন থাকে 4 জনেরই টাকা পাবে, কিন্তু এক্সামশন 4 জনকে দেবে, এক্সামশন 2 জনকে দেবে। 100 * 2 * 12 2400। এটা কত হচ্ছে? 150 * 3 * 12 5400, তাই তো? 3000 টাকা। তাহলে দেখি এই অঙ্কে কি কি অ্যালাউন্সে স্টার মারলাম, এগুলো পড়বি তোরা। তারপর কি বলেছে? 7 নম্বর পয়েন্টটা পরে করছি, প্রভিডেন্ট ফান্ড। আমি না আগে এই পয়েন্টটা আগে করে নি। কত বলতো? হাউস রেন্ট অ্যালাউন্সেস। স্যার হাউস রেন্ট অ্যালাউন্সটা কি? এটাও তো অ্যালাউন্সেস। এটা কি অ্যালাউন্সেস বলতে পারবে? জিজ্ঞেস করি হাউস রেন্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল নাকি পার্টলি ট্যাক্সেবল, বলতে পারবি? পার্টলি ট্যাক্সেবল, এক্সাম্পশন তো পাই। তাহলে দেখ হাউস রেন্ট অ্যালাউন্সটা কি করবি? ওয়ার্কিং স্কোর। 1 নম্বর ওয়ার্কিং স্কোর ছিল তোরা বেসিক স্যালারি, 2 নম্বর ওয়ার্কিং স্কোর হাউস রেন্ট অ্যালাউন্স। লেখ ওয়ার্কিং সিয়া like house rent allowances, working से लिखी है क्या? house rent allowances কি লিখছি ভালো করে দেখবি। যারা করে এসেছিস তাদেরকে তো কোনো ব্যাপারই না, কারণ এগুলো হাউস রেন্ট অ্যালাউন্সে অনেকগুলো অঙ্ক করেছিলাম ক্লাসে করেছিলাম। আর তোরা যারা 11 এ পড়িস জানি না কতগুলো অঙ্ক করেছিলি, 25 থেকে 30টার মতো অঙ্ক হাউস রেন্ট অ্যালাউন্সের উপর অঙ্ক করেছিলি, ঠিক আছে তো? হাউস রেন্ট অ্যালাউন্সেস 11 এর স্টুডেন্টরা করে দেবে এখন, যারা 11 এ পড়ছে। হাউস রেন্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্স কি? ওই একই কথা, যদি একই গল্প যদি বলি, একই গল্প। বোম্বেতে একজন এমপ্লয়ি চাকরি পেয়েছে, কোথায়? কলকাতা শহরে নিউ টাউনে চাকরি পেয়েছে, ঠিক আছে? তো ও এখানে থাকবে কোথায়? থাকার জন্য জায়গা দিতে হবে। তখন ও কোম্পানি থেকে ওকে একটা অ্যালাউন্সেস দেবে, বলে তুমি ঘর দেখে নাও। আগেরটা কি হয়েছিল? মালিক ঘর দিচ্ছিল, এখানে বলে তুমি ঘর দেখে নাও, তোমাকে আমি একটা অ্যালাউন্স দেবো। বললো ওই নিউ টাউনে ওখানে থাকলে একটা ঘর ভাড়া করে থাকলো 10,000 টাকা, কোম্পানি থেকে দিল 3,000 টাকা। বললো বাকি 7,000 টাকা তুমি দেবে, আমি তোমাকে কিছু দেবো, পুরো দেবো না, ওখানে পুরোটাই দিয়ে দেবো। তো দেখ হাউস রেন্ট অ্যালাউন্সটা কি বলেছে? কত টাকা পেয়েছে? স্যার 24,000 টাকা। এবার কেউ যদি একটু বেশি মাথা খাটিয়ে 24,000 * 12 করিস তাহলে সে ভুল করে ফেলবে। কি বললাম বোঝা গেল? তাহলে 24,000 টাকাই পেয়েছে, তাহলে এখানে লিখবো 24,000 টাকা। ওয়ার্কিংস করছি কিন্তু এটা, হ্যাঁ, এর থেকে মাইনাস করবো এক্সেমশন। কি করবো? এক্সেমশন। উইল বি, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, এক্সেমশন উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, ঠিক আছে তো? প্রথমে কি লিখবি? আচ্ছা আরেকটা কথা বলে দিই, তো সবাইকে বলে দিচ্ছি, সবাইকে বলেছি, যারা জানিস ভালো, যারা জানিস তাদেরকে বলে দিচ্ছি। এক্সেমশন তখনই পাবে যদি ভাড়া বাড়িতে থাকে, রেন্টেড হাউসে থাকলে এক্সেমশন পাওয়া যাবে, নিজের বাড়িতে থাকলে এক্সেমশন পাওয়া যাবে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে বলে দিচ্ছে এক্সেমশন তোমাকে তখনই দেবো যদি ভাড়া বাড়িতে থাকে, রেন্টেড হাউস। ওন হাউসে থাকলে এক্সেমশন পাবো না। তাহলে দেখ এখানে ভাড়া বাড়িতে ছিল না নিজের বাড়িতে ছিল? এখানে বলে দিয়েছে সি স্টে ইন এ হাউস এট কলকাতা পেইং রেন্ট 3,000, তার মানে ভাড়া বাড়িতেই ছিল, 3,000 টাকা করে রেন্ট পে করেছে, ঠিক আছে? তাহলে কি লিখবে এখানে? HRA মানে হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা? বল না, HRA কত টাকা ছিল? 24,000 টাকা। এখানে লিখলো 24,000 টাকা। তারপর কি লিখবে? তো রেন্ট পেড, এগুলি ইনকাম ট্যাক্সের রুল ছিল, তো আমি এমনি লিখছি না। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। কত টাকা করে রেন্ট পে করেছে? কত টাকা করে রেন্ট পে করেছে? 3,000। 3,000 টাকা করে রেন্ট পে করে, তাহলে বছরে কত টাকা রেন্ট দিয়েছে? 36,000 টাকা মাইনাস 10% অফ স্যালারি। কে বলবি এখানে এইচআরএ ক্যালকুলেশন করার সময় স্যালারি বলতে কি বোঝানো হয়? বেসিক ডিএ কমিশন অন সেল। বেসিক তো এখানে আছে এত টাকা, ডিএও আছে এত টাকা, এই দুটো যোগ করে এখানে আলাদা করে করছি। আবার 3 নম্বর ওয়ার্কিংসে চলে আসছে, ওখানে জায়গা নেই। এখানে লিখবো স্যালারি ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ। বেসিক কত? 1,39,500, ডিএ কত? 1,04,625, টোটাল কত? 2,44,125। তার উপর কত পার্সেন্ট? 10%। এখানে লেখ 2,44,125 ইনটু 10%, কত হচ্ছে? পাশে করে দিচ্ছি এখানটায়,
36,000 মাইনাস 24,413 বাদ দিয়ে কত হচ্ছে 11,587। লাস্ট কোন শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকছে মেট্রো সিটি একদম ডাইরেক্ট অ্যানসার বলে দিই মেট্রো সিটিতে মানে কলকাতা মেট্রো সিটি 50% হবে 50% অফ স্যালারি স্যালারি কত ছিল 2,44,125 ইনটু 50% কত হচ্ছে বল 1,22,063 এই তিনটের মধ্যে এখানে কি লিখে দেখ ভালো করে দেখি এটা কি লেখা গোল্লা করে দিচ্ছি কি লেখা যেটা এই যে এইটা কি লিখেছি লিস্ট লিস্ট মানে এই তিনটের মধ্যে লিস্ট কোনটা ছোট কোনটা 11,587 তাহলে মাইনাস করে কত বের হচ্ছে বল এটা থেকে মাইনাস করে বল কত হচ্ছে 12,413 এটাই হচ্ছে এইটা ওয়ার্কিংস এই অঙ্কটা দেখবি ভালো করে যদি কোশ্চেন করিস রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা দেয়নি এই অঙ্কটায় রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেয়নি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেয়নি বলেই এই চ্যালেঞ্জটা দিয়েছে ঠিক আছে তাহলে কত বেরোলো বল এটা পুরো টুকে নিয়েছিস সবার কলে মুছবো তো টুকে নে তাহলে আমাদের এই চালে কত বেরোলো 12,413 এটা যে ওয়ার্কিংস করে বেরোলো মেন অঙ্কে এটা বসাবো মেন অঙ্কে লিখবি হাউস রেন্ট অ্যালাউন্সেস 12,413 মেন অঙ্কে লিখবি হাউস রেন্ট অ্যালাউন্সেস 12,413 ঠিক আছে বুঝবো তাহলে এখানে লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস এটাও পড়বি ভালো করে দেখবি এটাও ইম্পর্টেন্ট হাউস রেন্ট অ্যালাউন্সেস 12,413 হয়ে গেল আর কি আছে এবার প্রভিডেন্ট ফান্ড গুলো করে নে কি বলেছে সি এন্ড হার এমপ্লয়ার হিজ কন্ট্রিবিউট দুজনেই কন্ট্রিবিউট করেছে 14% কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে 14% কন্ট্রিবিউট করেছে দুজনেই কিন্তু 14% কন্ট্রিবিউট করেছে তাহলে 14% যদি তোমার কন্ট্রিবিউট করে তাহলে কত পার্সেন্ট বেশি 12 হচ্ছে 2% তাহলে employer contribution to RPF employer contribution to RPF in excess of 12% of salary কত পার্সেন্ট এক্সট্রা 2% তাই তো তাহলে করে ফেল 2% কার উপর বেসিক মানে বেসিক আর ডিএ বেসিক মানে তো বেসিক দিয়ে দুটোই নিতে হবে তোকে করে ফেল এখানে কোথায় গেল একটু দেখে নিই একটু 40% অফ হার বেসিক স্যালারি তাহলে কত বলি 2% কত 2% বলি এই দুটো যোগ করবি এই দুটো যোগ করে যেটা হবে তার 2% 1,39,500 প্লাস 1,04,625 ইনটু 2% কত হচ্ছে 4,883 হয়ে গেল এটা তারপর তো ওটা করবি ইন্টারেস্ট রেটেড টু আরপিএফ করে দে ইন্টারেস্ট রেটেড টু আরপিএফ এই যে এখানে একটা কথা বলে দিই অনেকে কোশ্চেন থাকতে পারে যে
আমি করলাম না বেসিক প্লাস দিয়ে দুটোই নিলাম, বলবি এখানে বেসিক দিয়েছিল, কেউ কেউ বেসিকের উপর নেয় আর কেউ কেউ বেসিক প্লাস দিয়ে দুটোর উপর নেয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে এমন নেই যে বেসিক দিয়েছে বলে বেসিকের উপরই নিতে হবে, ঠিক আছে। ইন্টারেস্ট রেটেড টু আরপিএফ ইন এক্সেস অফ 9.5% পার অ্যানাম। কত পার্সেন্ট দিয়েছে এখানে, কত পার্সেন্ট দিয়েছে ইন্টারেস্ট? 10%, মানে 0.5% আসবে, তাই তো? করে ফেল। 19,000 টাকা না, 19,000 বাই 10 ইন্টু 0.5 করে ফেল, কত হচ্ছে? 19,000 বাই 10 ইন্টু 0.5, 950 টাকা। হলো তো? এটা না একটু ডাউট লাগছে, এই পয়েন্টটা কোথায় গেল? এটা এখানে কেটে নিচে করছি, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, ডাউট লাগছে। আমি বলে দিচ্ছি, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ কত পার্সেন্ট বলেছিল? নিচে করছি, এটা নিচেরটা কেটে উপরে বসিয়ে দিয়ে না, জানাই হবে না। ইন্টারেস্ট পেইড টু আরপিএফ in excess of 9.5% per annum, কত পেয়েছিল? 950। কি করে? 19,000 বাই 10 ইন্টু 0.5। তারপর এটা ছিল এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, টু আরপিএফ, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, ঠিক আছে তো? কি বলেছিল, কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছিল? বেসিকের 14%, বেসিকের 14%, ওটা ভালো করে দেখতে হবে। 1,39,500 40%, 14% কর। 1,39,500 14% করে কত হচ্ছে? এত টাকা, হ্যাঁ 19,530। এর থেকে কি করব? 12% অফ স্যালারি, এই যে 12% অফ স্যালারি করব কার? এই দুটো যোগ করে তার 12%, 1,39,500 প্লাস 1,04,625 করে তার 12%, বুঝতে পারলি? এবার হচ্ছে এটা পারফেক্ট হলো, বুঝতে পারলি? এবার এটা মানে বুঝছিস তো? কন্ট্রিবিউট করেছে এটা তুই বুঝিস কি বললাম? কোশ্চেনে বলেছিল আরপিএফ এ কত কন্ট্রিবিউট করেছে? 14% অফ বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি কত? এত, তার 14% কন্ট্রিবিউট করলো, এক্সাম্পশন পাবো কত? 12% অফ স্যালারি, মানে বেসিক আর দিয়ে 12% করে কত হচ্ছে বল? এটা করে 29,295। হ্যাঁ 29,295, তাহলে এটা নীল হবে, ঠিক আছে? হয়ে গেল এটা, ঠিক আছে বল। হ্যাঁ বল। বলো এটা এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ লাস্ট 9, 10, ঠিক আছে? 12টা তো হবে না, 9, 10, 11 বাকি, ঠিক আছে তো? 9, 10, 11, 9, 10, 11। 9টা কি বলছে? 9, 10, 11 হচ্ছে 9টা কি বলছে দেখ। এবার হচ্ছে এতগুলো পয়েন্ট বোঝা গেল তো? এবার হবে পার কিউজিক্স, ঠিক আছে? পার কিউজিক্স আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। এই অঙ্কটা দেখি, আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কটা কি মিল নেই? মোটর কার নেই আর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন নেই, আর বাকি কিন্তু সবই একই আছে। তাহলে কি বললো? পার কিউজিক্স কোন পয়েন্টটা পড়বো? 9টা পর। হার এমপ্লয়ার পে ওয়েজেস অফ সুইপার 1,000 টাকা পার মান্থ, কুক 1,500 টাকা পার মান্থ। তার মানে মালিক কি করেছে? মালিক এমপ্লয়ির জন্য একটা কুকের ব্যবস্থা করে দিয়েছে আর একটা সার্ভেন্টের ব্যবস্থা করে দিয়েছে, এবং পেমেন্ট গুলো কি করেছে? মালিকই করেছে। তাহলে এটা কি পার কিউজিক্স করে দে। তাহলে কি লিখবি? একবারে করে দে, ওয়েজেস অফ, কার কার ওয়েজেস পেমেন্ট করেছে বল? ওয়েজেস অফ সুইপার এন্ড কুক একবারে করে দে, ওয়েজেস অফ সুইপার এন্ড কুক একবারে, ওয়েজেস অফ সুইপার এন্ড কুক। কত কত টাকা বল? সুইপারের কত টাকা? 1,000 টাকা।
1000 আর 2 1500 টাকা, তাহলে 1000 আর 1500 ইনটু 12 30,000 বাইরে বসিয়ে দিল। আর কি ছিল বলেছে যে রিএম্বার্স মানে বুঝিস? রিএম্বার্স মানে আইডিয়া আছে? আমি তোকে বললাম তুই কলেজ স্ট্রিটে যাচ্ছিস, আমার জন্য একটা বই নিয়ে আসিস, ঠিক আছে? বই নিয়ে আসিস, যা হবে আমি তোকে দিয়ে দেবো, এটা বলে রিএম্বার্স, বুঝলে তো? কমন ব্যাপার রিএম্বার্স। তো বলেছে কি হার এমপ্লয়ার অলসো রিএম্বার্স গ্যাস বিল ইলেকট্রিক বিল, তার মানে এমপ্লয়ি প্রথমে খরচা করে দিয়েছে, পরে টাকা পেয়ে গেছে। তাহলে কি বললাম? গ্যাস বিল ইলেকট্রিক বিল। তাহলে বল এটা কি পারকিউজিটস এর মধ্যে আসবে কি আসবে না? ব্যাস গ্যাস বিল ইলেকট্রিক বিল লিখে নে, লিখে নে গ্যাস বিল ইলেকট্রিক বিল কত টাকা? 3000 টাকা গ্যাস বিল আর ইলেকট্রিক বিল 6000, 3 + 6 9000 টাকা। হয়ে গেল। তারপর কি বলেছে? আর কি বলেছে স্যার? আর কিছু বলেনি, বলেছে সি পেড প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স কে দিয়েছে? মালিক দিয়েছে না এমপ্লয়ি দিয়েছে? তাহলে এমপ্লয়ি দিয়েছে, তাহলে স্যালারিতে কেন আসবে? তাই না? টোটাল করে হবে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। টুয়েলভ নম্বর যেটা দিয়েছে সেটা হচ্ছে টোটাল ইনকাম করতে কাজে লাগে, এটাও ক্লজ দিয়ে বুঝলি তো? টোটাল 2,17,400 3,17,488, এটা হলো গ্রস ইনকাম ফ্রম স্যালারি। হলো। এরপর কি হবে বল? ডিডাকশন, মানে একটু মোটামুটি মাথায় ঢুকে যাও অঙ্কটা কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে অঙ্কগুলো। ডিডাকশন আন্ডার 16 কি লিখবো প্রথমে? স্ট্যান্ডার্ড ডিডাকশন, আন্ডার সেকশন 16 IA কত হবে? 50,000 টাকা, ঠিক আছে তো? তারপর কি লিখবি জানিস তো? এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস। এখন তুই বলবি স্যার এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স কেন লিখছেন? দেখ বলছি, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস এখানে ছিল মেন অঙ্কে, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ছিল। এদিক শোন, এদিক দেখ ভালো করে দেখ, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ছিল না? এই যে আমি বলেছিলাম এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স যে দেবে আমাকে কোশ্চেন করে দেখতে হবে এমপ্লয়ি কি এমপ্লয়ি, গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সে ডিডাকশন পাওয়া যায়, আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হয় তাহলে ডিডাকশন পাওয়া যাবে। তাহলে এখানে এটা কি গভর্নমেন্ট এমপ্লয়ি? না, তাহলে ডিডাকশন পাবে না। কি দেখ হয়ে গেল, বুঝা গেল তো? আর তুই যতই অঙ্ক করবি তোর এক্সামে অঙ্ক আসবে নন গভর্নমেন্ট, তো সুতরাং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স করতেই হবে। রুল লেখানো আছে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স গভর্নমেন্ট হলে কি হয়। আর কি? প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্সটা কে দিয়েছে? মালিক না কর্মচারী? কর্মচারী দিয়েছে। কর্মচারী দিলে তাহলে কি ওর ইনকামের স্যালারির মধ্যে পড়বে না, ওর মাইনা থেকে কেটেছে, তাই তো ডিডাকশন এসেছে। হয়ে গেল প্রফেশনাল ট্যাক্স। আরেকটা কথা বলে দিই, অন্য অঙ্কে পেতে পারিস, বলে দিল প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার। প্রফেশনাল ট্যাক্স মালিক দিয়েছে, মালিক দিলে কোথায় আসে? পারকুইজিটস। তখন তো এখানেও আসবে, এই এখানেও আসবে, আবার এখানেও আসবে, মানে প্রফেশনাল ট্যাক্স। আরে তোর ডিডাকশনের রেডেই আছে প্রফেশনাল ট্যাক্স, তো প্রফেশনাল ট্যাক্স যেই দিক এখানে আসবেই আসবে, ঠিক আছে তো? যদি মালিক দেয় ওপরে আসবে এক্সট্রা। এর নোটে লেখানো আছে, এগুলো জাস্ট একটু পড়তে হয়, এগুলো পড়ে নিবি। প্রফেশনাল ট্যাক্স কত টাকা? 130 টাকা পার মান্থ। কত হচ্ছে? 1560, তাই তো? 1560 টোটাল হচ্ছে 51,560 মাইনাস কর, অঙ্ক শেষ। এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। এখানে স্যার এখানে 1.30 আছে। কি 1.30 আছে? ওটা ভুল দিয়েছে। 1.30 তো প্রফেশনাল ট্যাক্স 1.30 হতে পারে কখনো? মানে 1 টাকা দেবে প্রতি মাসে, হয় কখনো? আচ্ছা যাই হোক, ইনকাম ফ্রম স্যালারি কত টাকা বল? বাদ দিয়ে কত হচ্ছে? 2,65,000 2,65,920 হয়ে গেল। তিনটা অঙ্ক করে দিলাম, এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে দেখবি আর থিওরি গুলো পড়বি।
ঠিক আছে, পরের ক্লাসে অঙ্ক দেবো হোমওয়ার্ক, এখন দেবো না।